ঘটনা দিয়ে রাখি ঘটনাটা বোঝার জন্য। ওনাদের বাড়ির সামনে দিয়ে মেইন রোড চলে গেছে, যেটা দিয়ে সোজা 3 কিলোমিটার দূরেই রাস্তার পাশে বাজারটা অবস্থিত। ওনাদের বাড়ি থেকে পুকুর, ডোবা, বিল এইগুলো কিন্তু একটু রওনা দিলেই দেখা যায় আর কি। বাড়ি থেকে বের হয়ে মেইন রোড দিয়ে সামনে কিছুক্ষণ আগানোর পর একটি পুকুর আর 2টি তাল গাছ পড়ে। সেখান থেকে আরও সামনে গেলে রাস্তার এক পাশে একটি বড় জঙ্গল পড়ে এবং রাস্তার অন্য পাশে একটি কবরস্থান। কবরস্থান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলেই একটি পুকুর পড়ে, মাঝারি আকারের আর কি। সেখান থেকে হেঁটে আরেকটু সামনে গেলে একটি ব্রিজ পড়ে। ব্রিজ পার হয়ে কিছুটা সামনে আগানোর পরেই বাজার অবস্থিত। এই ব্রিজটা হওয়ার আগে বর্ষাকালে সেখানে একটা সাঁকো থাকতো, আর শীতের সময় তো ওখানে পানি থাকতো না, শুকনাই থাকতো। তো এটাই হলো মোটামুটি ওই জায়গার বিবরণ। এখন ঘটনায় আসি। তো সেদিন এই রবিউল ভাইয়ের চাচা বাজারে যাবার পর মাছ, তরিতরকারি সহ নিত্য প্রয়োজনীয় বাজার সদাই করে পরিচিত অনেকের সাথেই দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে ওনাদের গ্রামের বেশিরভাগ লোক কিন্তু হেঁটেই বাজার আসা যাওয়া করে। ওই সময় অনেকের সাইকেল থাকলেও চাচা কিন্তু হেঁটেই আসা যাওয়া করতেন। তো চাচা যখন বাজার থেকে রওনা দিয়েছেন তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাইরে হালকা আলো থাকলেও অন্ধকার খুব দ্রুতই যেন সেই আলোকে অদৃশ্য করে দিচ্ছে। চাচা বাজার থেকে একাই আসছিলেন। চাচা যখন ব্রিজ পার হয়ে সেই কবরস্থানের পাশে আসলেন তখন এক লোক চাচাকে পেছন থেকে তার নাম ধরে ডেকে ওঠে, কিরে বাজার থেকে ফিরলি নাকি? একদম স্বাভাবিকভাবে ডাক দিয়েছে। চাচা তখন ভাবে হয়তোবা এলাকার কোনো মানুষ হবে। তখন এমন আলো ছিল যে মানুষের আকৃতিটা বোঝা গেলেও সামনে আসলে কে দাঁড়িয়ে আছে ঠিক ওইভাবে চেহারাটা বোঝা যাচ্ছে না। তো সেই মানুষটা আবারও জিজ্ঞেস করলো, বাজার থেকে কি কি আনলি রে? চাচা তখন বললেন যে সব কিছু এনেছি, মাছ, তরিতরকারি ইত্যাদি ইত্যাদি। সে মানুষটা চাচার সাথে হেঁটে যাচ্ছে আর কথা বলছে স্বাভাবিকভাবেই। সে মানুষটা তখন চাচাকে উদ্দেশ্য করে বলল, যাক ভালো করেছিস, এখন একটা কাজ করে ফেল তো ঝটপট, তোর বাজারগুলো আমাকে দিয়ে যা। চাচা তখন বিরক্ত হয়ে বলতেছেন, কী রে বেটা, তুই কি আমার সাথে ফাজলামি করতেছিস নাকি? বাজার দিয়ে দেবো মানে? তখন সেই মানুষটি বলে, তুই যা ভাবার ভাবতে পারিস, কিন্তু বাজারগুলো আমাকে দিয়ে যা। চাচা ভাবলেন হয়তো এই লোকটা তার বন্ধু মহলের কেউ হবে যে তার সাথে দুষ্টমি করছে। চাচা কিন্তু তার কণ্ঠ চিনতে পারছিলেন না। তখন চাচা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আবার মজা করে বলেন, ঠিক আছে, তুই যদি পারিস তাহলে আমার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে দেখা। তখন সেই মানুষটা বলে উঠল, আরে এটা আমার জন্য কোনো ব্যাপার হলো নাকি? তুই অনুমতি দিলি তো? বলে, হ্যাঁ দিলাম। যেই না বলছে হ্যাঁ দিলাম, এর পরপরই ওই লোকটা একটা ছো মেরে চাচার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে নিল। এরপর দৌড় শুরু করলো। চাচাও তো পেছন দিক থেকে দৌড় শুরু করলেন আর বলতে লাগলেন, এই কিরে, বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাস? লোকটি তখন আর কোনো কথা না বলে একটু দৌড়ে একটা কাজ করে বসে। সেটা হচ্ছে একটা গাছে মনে হচ্ছে সে হেঁটে উঠে গেল। গাছটি কিন্তু খুব বেশি বড় না, মাঝারি আকৃতির। সে উঠে একটা ডালের উপর বসলো। এদিকে সে যে হেঁটে উঠে গেছে এই বিষয়টা কিন্তু চাচা দেখলেও তার মাথায় ওইভাবে আসেনি। অন্ধকারের ভিতর তো উনি ভালো করে বুঝতে পারেননি ওই সময়ের মতো আর কি। সে একটা ডালের আগায় বসে বলতেছে, কিরে দেখলি, তোর থেকে ব্যাগ নিয়ে এলাম, তুই কিন্তু আর কিছুই করতে পারবি না, তুই এখন আর কিছুই পাবি না, যা বাড়ি চলে যা। চাচা তো ভেবেছিলেন যে এই লোকটা মনে হয় তার সাথে দুষ্টামি করছে, কিন্তু এখন যখন দেখলেন এই ব্যাগ নিয়ে গাছের আগায় চলে গেছে, চাচার মেজাজটা গরম হয়ে গেল। সারাদিন কাজ করে বাজারে গিয়ে বাজার করার পর এইরকম দুষ্টামি কি সহ্য করা যায়? এটা কি ফাজলামির কোনো জিনিস? চাচা কিন্তু তখনও ভাবছিলেন এটা ওনার পরিচিত বন্ধুই হবে হয়তো। তো যাই হোক, চাচা তখন কি করেছেন, গাছে ওঠা শুরু করেছেন। চাচাও কিন্তু প্রচণ্ড সাহসী একজন মানুষ। যেহেতু গাছটা বেশি বড় ছিল না, তাই ওনার কোনো সমস্যা হয়নি। গাছে ওঠার পর চাচা বলতে লাগলেন, ভালোই ভালোই ব্যাগটা দিয়ে দে, নয়তো তোর সাথে কিন্তু আমি এখন খুব খারাপ আচরণ শুরু করব। তখন ওই মানুষটা বলতে লাগলো, তুই যা করার কর, আমি আজকে তোকে বাজারের ব্যাগ দিচ্ছি না। চাচা যখন তার কাছ থেকে ব্যাগটা নেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন, কিন্তু কোনো মতেই সেই ব্যাগটা দিচ্ছিল না, এমন মুহূর্তে কথায় কথায় তার সাথে হাতাহাতি বেঁধে যায় ওই গাছের উপরেই। তো চাচা দেখলেন তার সাথে গাছের উপরে একটা জোর করা যাচ্ছে না। সে কোনো কিছুই ধরে নাই, কিন্তু তার শরীরে অনেক জোর। গাছে কিন্তু কেউ যদি বসে থাকে, শরীরের শক্তিটা বেশি করে কাজে লাগানোর জন্য একটা ডাল অন্তত ধরে রাখতে হয়। কিন্তু চাচা তো এক হাত দিয়ে একটা ডাল ধরে রেখে তার সাথে
ওই বাজারের ব্যাগটা নেওয়ার জন্য টানা হেঁচড়া করছেন। তখন চাচা একটা বুদ্ধি করেন, সে খপ করে ওই লোকটার পা ধরে ফেলেন। এরপর পা ধরে টানতে টানতে গাছ থেকে মানে নিচে নিয়ে আসার চেষ্টা করছেন। নিচে নিয়েও উনি আসেন। গাছ থেকে নামার পর ওই মানুষটা চাচাকে উদ্দেশ্য করে গালিগালা শুরু করে। চাচার মেজাজটা তখন প্রচণ্ড রকমের গরম হয়ে যায়, শুরু হয় দুজনের মধ্যে মারামারি। চাচা বলতে থাকেন, কষ্ট করে বাজার করে আনলাম আর তুই আমার কাছ থেকে আমার বাজার ছিনতাই করবি? আমি ভেবেছিলাম তুই আমার কোনো বন্ধু হবি, এখন তো দেখতেছি তুই একটা ছিনতাইকারী। সেই মানুষটা বলতেছে, তুই আমাকে যাই বলিস না কেন, আজকে তোর ব্যাগ আমি তোকে ফেরত দেব না, আমার প্রচণ্ড ক্ষুধা, আমি এগুলো সব খেয়ে ফেলবো। তখন চাচা যে এইটা অন্য কোনো কিছু, এটাও কিন্তু বুঝতে পারেন নাই। চাচা কিন্তু স্বাভাবিকভাবে নিয়ে যাচ্ছেন সব কিছু। এই লোকটা ছিনতাইকারী এরকমই মনে করতেছেন। উনি মনে করছেন এটা স্বাভাবিক মানুষ, তবে দুষ্টু প্রকৃতির মানুষ, এই আর কি। তো যখনই চাচা ব্যাগটার দিকে হাত দেয়, তখনই ওই মানুষটা চাচাকে ওই চাচার হাতে কিল থাপ্পড় ঘুষি দিতে থাকে। চাচাও তখন ওইটাকে মারতে থাকেন। তখন পর্যন্ত মারপিটটা ছিল স্বাভাবিক মারপিট। এক পর্যায়ে চাচা দেখতে পেলেন সেই মানুষটা স্বাভাবিকভাবে এটা দেবে না, এরকম হালকা পাতলা মারপিটে তার সাথে কাজ হবে না। তখন পাশ থেকে একটা মোটা শুকনো গাছের ডাল এনে খুব রাগান্বিত হয়ে ওই শুকনো ডালটা দুই হাত দিয়ে শক্ত করে ধরে খুব জোরে তার উপর একটা আঘাত বসিয়ে দেয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই আঘাতটা তার শরীরে লাগেনি, মনে হচ্ছে কোনো একটা হাওয়ার উপরে গিয়ে পড়েছে। আর সেই আঘাতটাই ঘুরে গিয়ে চাচার পায়ে লেগেছে। সেই আঘাতে চাচা প্রচণ্ড পরিমাণে ব্যথা পান। মনে হচ্ছিল চাচা যত জোরে শুকনো ডালটা ঘুরিয়েছেন তার থেকেও বেশি জোরে চাচার পায়ে এসে ওই ডালটা পড়েছে। চাচা তো অবাক হয়ে যান, ব্যাপার কি, আঘাত করলাম তাকে, কিন্তু হাওয়ায় মিলিয়ে গেল ওই আঘাত, ঘুরে এসে লাগলো আমারই পায়ে। চাচা আবারও তাকে আঘাত করলেন, কিন্তু এবারও মনে হলো তিনি একটা বাতাসকে আঘাত করেছেন। আশ্চর্যজনকভাবে সেই আঘাতও তো চাচার শরীরে এসে আঘাত এনেছে, সে আগের স্থানেই ঠিক একই জায়গায়। সেই মুহূর্তে ওই মানুষরূপী অবয়বটা বলে ওঠে, কিরে, তুই কি এখনো আমাকে চিনতে পারিস না? আমি কে? তোর কত বড় সাহস, তুই আমার সাথে সামান্য কিছু মাছ তরকারির জন্য মারামারি করতেছিস? চাচা তখন বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো মানুষ না, কিন্তু চাচার মেজাজ এমন গরম হয়েছিল যে মানুষ হোক আর জিনভূত হোক, বাজার ওনাকে উদ্ধার করতেই হবে। তখন বাজারের ব্যাগ নেবার জন্য আবারও তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। চাচা যখন হাত দিয়ে মারেন তখন মনে হচ্ছে ওই জিনিসটা শরীরে গিয়ে লাগছে, কিন্তু যখন একটু আগে লাঠি দিয়ে মারছিলেন তখন আঘাতগুলো চাচার নিজের শরীরেই ফেরত আসছিল। চাচা এক পর্যায়ে ওই অবয়বটাকে এক হাত দিয়ে ভালো করে ধরে ডান হাত দিয়ে খুব শক্তভাবে তার নাকে প্রচণ্ড জোরে একটা ঘুষি বসিয়ে দেন। সাথে সাথে সেই অবয়বটা প্রচণ্ড জোরে একটা চিৎকার করে ওঠে, মনে হলো সে খুব ব্যথা পেয়েছে। আর এতক্ষণ যে স্বাভাবিক মানুষের মতো কথা বলছিল সে আর সেটা বলতে পারছে না। চাচা খেয়াল করলো সে ওই যে চিকা যেরকম চি চি শব্দ করে ওই রকম আর্তনাদ করছে, আর মুহূর্তের মধ্যেই ধোয়ার আকৃতি হয়ে সেখান থেকে সে ভ্যানিশ হয়ে গেল। চাচা যখন সামনে এভাবে একটা বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে যাওয়া দেখলেন এই জিনিসটাকে, উনি তখন বেশ ভয় পেয়ে যান। তখন বাজার ব্যাগ সেখানে ফেলে রেখে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। চাচা যখন দৌড় দিয়েছেন তখন উনি বুঝতে পারলেন যে একটু আগে যে আঘাত চাচার পায়ে এসে দুইবার লেগেছিল সেটা মোটামুটি ভালোভাবেই লেগেছে। চাচা কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছেন, স্বাভাবিকভাবে দৌড়াতে পারছেন না, তবুও তিনি ওভাবেই দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর সবাই যখন চাচার এই অবস্থা দেখেন, জানতে চান কি হয়েছে, তখন চাচা সব কিছু খুলে বলেন। এরপর উনি ওনার এক পরিবারের সদস্যকে নিয়ে জঙ্গলের পাশ থেকে বাজারের ব্যাগটি আনতে যান এবং গিয়ে দেখেন গাছের নিচেই সেখানেই ব্যাগটি পড়ে আছে। চাচার সাথে করে বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে আসেন। সেদিন রাতে চাচার সাথে আর কিছু হয় না। পরের দিন চাচার শরীরে প্রচণ্ড রকমের জ্বর আসে, সাথে পায়ের প্রচণ্ড ব্যথা, আর পাটা ফুলে প্রচণ্ড আকার ধারণ করে। চাচা দেখতে পান পায়ের যে অংশে গিয়ে বাড়ি লেগেছে সেখানকার রগ ফুলে একদম কালো হয়ে গেছে। চাচা ডাক্তারের কাছে যান, স্বাভাবিক ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু কাজ হচ্ছিল না। জ্বর সারলেও ব্যথা কোনোভাবেই কমছিল না। পরবর্তীতে এক হুজুরের কাছে উনি যান, হুজুরকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে ভেঙে বলেন। এরপর হুজুর ওনার কিছু সোর্সের মাধ্যমে আসলে কি হয়েছিল সেটা জানার চেষ্টা করেন। এরপর হুজুর বলেন যে যেই জিনিসটা ওনার মুখোমুখি হয়েছিল এটা ভয়ঙ্কর প্রকৃতির একটা জিন, কিন্তু সে ভয় না দেখিয়ে চেয়েছিল স্বাভাবিকভাবে চাচার কাছ থেকে মাছগুলো ছিনিয়ে নিতে, কিন্তু চাচা যেন বুঝতেই না পারে এমন একটা কাজ করলেও চাচা
একটা পর্যায়ে সে বুঝতে পেরেছিলেন, তারপরও কিন্তু ওইটার উপর উনি মানে চড়াও হয়েছিলেন আর কি। আর ওই জিনিসটা কিন্তু চেয়েছিল যে শুধু মাছ না নিয়ে যদি বাজারের ব্যাগটা নিয়ে নেওয়া হয়, চাচা হয়তো বা ভয় পাবেন না, অন্যরকম কিছু মনে করবেন, শুধু মাছ চাইলে তো ভয় পেতে পারেন। এই জন্য কিন্তু পুরোটাই নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। উদ্দেশ্য ছিল চাচা যেন ভয় না পান, কিন্তু চাচা কোনোভাবেই ব্যাগটা তাকে দিচ্ছিল না। এরপর চাচার সাথে সেও যেরকম বাজে ব্যবহার করেছে, চাচাও শেষ পর্যন্ত করেছে, একে অন্যকে আঘাত করেছে। চাচা আঘাত করেছেন, ঘুষি মেরেছেন। একটা পর্যায়ে চাচাও মারাত্মকভাবে আহত হয়েছেন, আর ওই জিনটাও মারাত্মকভাবে আহত হয়েছে। তবে ওই সময়ে চাচাকে সে কোনো ধরনের ওই রকম ক্ষতি না করলেও চাচার উপর এমন একটা প্রভাব ফেলে রেখে গেছে যেটা আর কখনোই ভালো হবে না। হুজুর ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, কিন্তু এতেও কোনো কাজ হচ্ছিল না। মনে হচ্ছিল পায়ের ব্যথা দিন দিন বেড়েই চলছে। পায়ের ব্যথা এমন অসহ্য রকমের হয়ে যাচ্ছিল, চাচা রাত্রে ঘুমাতেই পারতেন না। পরবর্তীতে বেশ বড় একটা মেডিকেলে উনি যান চিকিৎসা নেওয়ার জন্য। ডাক্তার পায়ের অবস্থা দেখে বললেন যে পায়ের যেখানে আঘাত লেগেছে সেই জায়গায় ইনফেকশন হয়ে গেছে, দ্রুত এই পাটা কেটে ফেলা লাগতে পারে, এমন একটা সন্দেহ করলেন ডাক্তার। এরপর চাচা ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি বিভিন্ন হুজুরের কাছ থেকে পানি পড়া, তেল পড়া এগুলো ব্যবহার করতে থাকেন। একটা সময় চাচার পা কিছুটা ভালো হলেও তখন চাচা আবার নতুন একটা সমস্যা অনুভব করেন, সেটা হচ্ছে মনে হচ্ছে পায়ের রগটা দিন দিন খাটো হয়ে যাচ্ছে। চাচা আবার পরীক্ষা নিরীক্ষা করান। এরপর জানতে পারেন আসলেই চাচার পায়ের সেই রগটা চিকন তো হয়েছেই, আবার খাটোও হয়ে গেছে। ডাক্তার বলে দেন চাচার কোনোদিনও স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। সেই রগ চিকন হয়ে যাবার কারণে উনি স্বাভাবিকভাবে ওনার একটা পা মাটিতে রাখতে পারেন না, চিকন হয়ে গেছে, আবার ছোট হয়ে গেছে, পাটা অন্য পা থেকে একটু উঁচু হয়ে গিয়েছে, যার কারণে অন্য পা মাটিতে স্বাভাবিকভাবে পড়লেও যেই পায়ে সমস্যা হয়েছে এই পাটা স্বাভাবিকভাবে উনি অন্য পায়ের মতো মাটির উপর রাখতে পারেন না, একটু উঁচু করে রাখতে হয়। পায়ের পাতার পুরো অংশ বা পায়ের যে তালু, এটার পুরো অংশ কিন্তু মাটিতে লাগে না, একটু উঁচু হয়ে থাকে, যার কারণে উনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। চাচা বহু চেষ্টা করেছেন এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, অনেক টাকা খরচ করেছেন, কিন্তু এটার ভালো হয়নি। চাচার পায়ের গোড়া উপরের দিকে উঠিয়ে পা টেনে টেনে হাঁটতে হয়। ব্যথাটা এখনও পুরোপুরি ভালো হয়নি, এত বছরও এমনভাবেই কেটে যাচ্ছে দিন। তো চাচা কিন্তু এখনও বলেন যে ওই দিন যদি এটাকে আঘাত না করে এই বাজারঘাট দিয়ে চলে আসতাম তাহলে তো এই হয়রানিটা আর এই ভোগান্তিটা হতো না। এখন উনি আফসোস করেন। তবে ওনার যে প্রাণঘাতী কোনো অসুখ সৃষ্টি করেনি যার ফলে অল্প কিছুদিনের মধ্যে উনি মারা যাবেন, এমনটা হয়নি। জিনটা অনেক ভয়ঙ্কর হলেও এই কাজটি সে করেনি। এই দিক থেকে জিনটা একরকম ভালোই করেছে বলতে হবে, আরও ভয়ঙ্কর কিছু সে করতে পারতো চাইলে, কিন্তু করেনি। এখন আসি দ্বিতীয় ঘটনায়, যেটা এই রবিউল ভাইয়ের এক প্রতিবেশী চাচার সাথে ঘটেছে। প্রথম ঘটনায় যে রাস্তার বিবরণ দিয়েছি সেখানে একটি ব্রিজের কথা আমরা বলেছিলাম। ঘটনাটা 2008 কি 9 সালের। তো তখন ব্রিজের কাজ মাত্র শুরু হয়েছে। তো ওনাদের গ্রামে যখন ব্রিজের কাজ শুরু হয়েছে তার পূর্ব মুহূর্তে ব্রিজ করতে যে ধরনের সরঞ্জামাদির প্রয়োজন হয় সব কিছু এনে রাস্তার পাশে রাখা হচ্ছে। আর সেগুলোর জন্য চুরি না হয়ে যায়, যেমন ইট, সিমেন্ট, বালু, রড, এগুলো এখানে তো রাখা হবে, এগুলো তো দেখাশোনা করতে হবে। একজনকে দায়িত্ব দেওয়া হয় যে ওই এলাকারই। মূলত যে চাচার সাথে ঘটনাটি ঘটেছে তিনি এই দায়িত্বে ছিলেন আর কি। তো এক রাতের কথা, ওই চাচার বড় ভাই চাচাকে বলে যান যে আমি আজকে একটা দরকার এক জায়গায় যাচ্ছি, রাতে ফিরবো না, তুই ফজরের সময় বিল দিয়ে একটা নৌকা আসবে পাথর নিয়ে, তো সেই ওইখানে যেতে হবে আর কি, যেই জিনিসটা আসবে আর কি ওটাকে বুঝে নিতে হবে। তো মূলত ওই যে চাচার সাথে ঘটেছে তার বড় ভাই, ওইটার একটা গুরুত্বপূর্ণ পার্ট আর কি। ওই চাচা বলে দেন যে তুই একটু দেখে আসিস এই জিনিসটা, আর বুঝে নিতে হবে কি কি জিনিস আসলো। অনেক সময় দেখা যাচ্ছে ঠিকমতো বুঝিয়ে দেয় না, কিন্তু মালিককে পরে বলে দেয় যে তারা বুঝিয়ে দিয়ে এসেছে। পরে যেই জিনিসগুলোর কমতি পড়ে মালিক মনে করেন যে পাহারাদার সে হয়তো অন্য কোনো ব্যক্তিদের সাথে যোগ সাজস করে এখান থেকে মাল চুরি করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, সেও এখানকার কিছু ভাগ পেয়েছে। তো এরকম বলার পর উনি বলেন যে ঠিক আছে যাবেন। তো
তো চাচা রাতের খাবার দাবার শেষ করে শুয়ে পড়েছেন, তো হঠাৎ ঘুম ভেঙে যায়। উনি ভাবলেন ফজর আজান হয়ে গেছে। এইভাবে ঘর থেকে দরজা খুলে যখন বাইরে বেরিয়ে গেছেন তখন দেখেন মোটামুটি ফর্সাই দেখা যাচ্ছে। চাচা মনে মনে ভাবলেন, আরে দেরি করে ফেললাম নাকি। উনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে সেই ব্রিজ করার স্থানে রওনা দেন। উনি হাঁটতে হাঁটতে যখন সেই কবরস্থান জঙ্গল পার হয়ে ব্রিজ নির্মাণের জায়গায় আসেন তখন উনি অবাক হয়ে যান। আরে কোথায় আলো, এখনও দেখি চারপাশ ভয়ঙ্কর রকমের অন্ধকার। উনি বুঝতে পারেন যে এখনও ফজর আজান দেয়নি। মাঝরাতে মনের ভুলে উঠে চলে এসেছেন, ফজরের আজান দিতে তখনও দেরি রয়েছে। তিনি ভাবলেন এতক্ষণ দাঁড়িয়ে না থেকে যাই, আবার বাড়ি চলে যাই, ফজরের সময় আসা যাবে। এই ভেবে ঘুরে বাড়ির পথে উনি রওনা দিয়েছেন। কিছুটা সামনে আসার পর উনি দেখতে পান একটা সাদা বিড়াল। আকার আকৃতি স্বাভাবিক বিড়ালের মতোই, ওনার পায়ের সাথে সাথে ঘুরছে। আমরা বাড়িতে বিড়াল পাললে আমাদের পায়ের সাথে যেভাবে এসে দাঁড়িয়ে থাকে না, ঠিক ওভাবে বারবার ওনার পায়ের কাছে এসে দাঁড়াচ্ছে। উনি সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবেই যেতে পারতেছেন না। বারবার পায়ের সাথে এসে ঘিরে ধরছে। একটা সময় ওনার বিড়ালটার উপর প্রচণ্ড রকমের রাগ হয় এবং পা দিয়ে জোর একটা লাথি মেরে বিড়ালটাকে রাস্তা থেকে নিচে ফেলে দেন। বিড়ালটাও ম্যাও ম্যাও করতে করতে নিচের দিকে গিয়ে পড়ে যায়। এরপর উনি সামনের দিকে হাঁটতে শুরু করেন। কিছুটা সামনে আগাতেই সেই কবরস্থানের পাশে উনি চলে আসেন। কবরস্থানের পাশেই রাস্তা থেকে নেমে নিচের দিকে একটা ডোবা ছিল। রাস্তায় হাঁটার সময় ওনার কাছে মনে হলো একটা হালকা বাতাস আসলো। হঠাৎ করেই সেই বাতাসের ভেতর থেকে অদৃশ্য একটা হাত ওনাকে ধাক্কা মেরে রাস্তা থেকে সেই ডোবার মধ্যে ফেলে দিল। উনি ছিটকে গিয়ে সেই ডোবাতে পড়লেন। ডোবার পানিতে পড়ার পর উনি তো বেশ চমকে ওঠেন। আরে ব্যাপারটা কি, আমাকে কিসে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল? ভয়ও পেয়ে যান ওই চাচা। এরপর পানি থেকে যখন উনি উঠতে যাবেন সেই মুহূর্তে ওনার কাছে মনে হলো পানির নিচ থেকে দুইটা হাত ওনার দুই পা চেপে ধরেছে, ওনাকে পানির নিচে কাদামাটির ভেতরে ঢুকিয়ে ফেলার চেষ্টা করতেছে। চাচা তো তখন বেশ ভয় পেয়ে যান, সেখান থেকে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সেখান থেকে উঠতে পারছিলেন না। যতই ওঠার চেষ্টা করতেছেন মনে হচ্ছে ততই নিচের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। একটা সময় চাচার হাঁটু পর্যন্ত কাদার নিচে ঢুকিয়ে ফেলে। চাচা ডোবার ভেতরে বাঁশের কিছু কাটা কঞ্চি দেখতে পান। একটা কঞ্চি হাতে নিয়ে উনি মাথার উপরে ঘোরাতে থাকেন আর পানিতে আঘাত করতে থাকেন। একটা সময় মনে হলো ওনার পা, যেই পা দুটো কাদা মাটির নিচে অনেকটা ঢুকিয়ে ফেলেছে, নিচ থেকে ছেড়ে দিয়েছে। উনি তখন দৌড়ে ডোবা থেকে উঠতে যাবেন, এমন সময় ওনাকে আবার পানির নিচ থেকে বা কাদার নিচ থেকে টেনে ধরে। উনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন উপরে ওঠার জন্য, কিন্তু কোনোভাবেই আর উপরে উঠতে পারছেন না। আবার যখন এই কঞ্চি দিয়ে পানিতে কয়েকটা আঘাত করেন তখন আবার ছেড়ে দেয়, কিন্তু যখন আঘাত বন্ধ করেন তখনই আবার চেপে ধরে। এভাবে সময় যাচ্ছিল। একটা সময় চাচা অনেক ক্লান্ত হয়ে যান। তখন ভাবছিলেন হয়তো ওনাকে আর ছাড়বে না, মেরেই ফেলে দেবে, উনি আজকের বাড়িতে বেঁচে ফিরতে পারবেন না। দোয়াদুরুদ যা জানতেন তখন মনে হচ্ছিল সব ভুলে গেছেন। চাচার পা ধরে কোনো কিছু একটা নিচের দিকে টানে, আবার চাচা বারবার উপরের দিকে ওঠার চেষ্টা করেন। এমন করতে করতে একটা সময় দূর থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে। তখন চাচার কাছে মনে হলো ওই কাদার নিচ থেকে ওই জিনিসটা, যে জিনিসটা চাচাকে টেনে ধরে রেখেছিল, সেটা ছেড়ে দিয়েছে। এটা ভেবেই চাচা আবারও উপরে ওঠার চেষ্টা করেন, তবে এইবার আল্লাহর রহমতে উনি উপরে উঠতে সক্ষম হন। উপরে উঠেই চাচা দৌড় শুরু করেন। দৌড়ানোর সময় উনি পেছন থেকে কোনো কিছুর শব্দ পাচ্ছিলেন, মনে হচ্ছে ওনার পিছু পিছু কোনো একটা জিনিস একই রকমভাবে আসছে, তবে উনি ভয়ে পেছন দিকে তাকাননি। প্রাণপণ দৌড়াতে দৌড়াতে উনি বাড়িতে আসেন। ওনার ঘরের বেড়া ছিল বাঁশের তৈরি, অর্থাৎ বাঁশের যে চাটাই বলি ওই চাটাইয়ের আর কি। উনি এতটা জোরে দৌড়ে আসছিলেন যে ঘরের বেড়া ভেঙে ঘরের ভিতরে আর কি ভেঙে চুরে ঢুকে পড়ছেন। বেড়া ভাঙার শব্দে ওনার বাড়ির সবাই তো ঘুম থেকে উঠে যায়। তারা মনে করছেন যে ডাকাত আসছে মনে হয়। পরে দেখা গেল যে চাচা, পরিবারের সদস্যরা জিজ্ঞেস করেন যে কি হয়েছে, তখন চাচা সব কথা খুলে বলেন। উনি কিভাবে এই মাঝরাতে জিনের ফাঁদে পড়ে গিয়েছিলেন। এগুলো এমন টাইপের, এই খুনি টাইপের ভুলো যে এরা যদি একবার ধরে মেরেই ফেলে। যাই হোক, ওনাকে গোসল করিয়ে ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর কয়েকদিন একটানা প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল, তবে ফার্মেসি থেকে কিছু ওষুধ এনে খাওয়ানোর পর আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। এটা নিয়ে ওনাকে কোনো ঝাড়ফুঁকো করতে হয়নি, কিছু হয়নি। তো এটি ছিল ঘটনা। আর
আরও কিছু ঘটনা ওনার কাছে আছে, রবিউল ভাইয়ের কাছেও আছে, তারপরে এই ফয়সাল মুন্সি ভাইয়ের কাছেও আছে। উনি এই রবিউল ভাইয়ের মাধ্যম দিয়ে ঘটনাগুলো পাঠাবেন, অর্থাৎ ফয়সাল মুন্সি ভাই রবিউল ভাইয়ের মাধ্যমে ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। তো আমরা অপেক্ষায় থাকব আপনাদের দুজনের ঐকান্তিক প্রচেষ্টা, আমরা আরও সুন্দর সুন্দর বেশ কিছু ঘটনা পেতে থাকবো, এটাই আশা করি। ধন্যবাদ জানাচ্ছি রবিউল ভাইকে, ফয়সাল মুন্সি ভাইকে আপনাদের ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, একটা কথা না বললেই নয়, তা হচ্ছে যে যখন আমরা রাতের বেলায় এই ধরনের সমস্যার মুখোমুখি হব, বিশেষ করে প্রথম ঘটনার কথা বলছি, এই ঘটনার প্রথম অংশ, যেখানে দেখা যাচ্ছে যে কিছু একটা জিনিস এসে মাছ চাচ্ছে, ব্যাগ নিয়ে যাবে, যখন চাচা বুঝতে পারলেন যে এটা এইরকম, তখন কিন্তু ওনার এটা নিয়ে আর বাড়াবাড়ি করা উচিত হয়নি। ওই ভুলটাই ওনার সারা জীবনের জন্য ভয়ঙ্কর একটা গ্লানি বয়ে এনেছে। উনি এখনও স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না, তবে আল্লাহর রহমতে উনি যে বেঁচে আছেন, এটাই একটা বড় বিষয়। আর দ্বিতীয় অংশ আমরা দেখতে পেলাম যে রাতের বেলা হাঁটার সময় একটা বিড়াল বারবার পায়ের কাছে চলে আসছিল। যদি এই ধরনের ঘটনা ঘটে, সাধারণত এরকম বিড়াল যদি পায়ের কাছে চলেও আসে, তারা কিন্তু একটা সংকেত দেয় যে সামনে বিপদ আছে, তুমি আর সামনে যেও না। মানুষ কিন্তু ভুল করে এদেরকে আঘাত করে বসে, তখন এরাই ক্ষিপ্ত হয়ে যায় যে তোকে আসলাম সেভ করার জন্য, তুই কিনা আঘাত করলি, তখন এরাই কিন্তু উল্টো আক্রমণ করে বসে। তখন ওই সামনে যে শত্রু আছে, শত্রুর আর আক্রমণ করা লাগবে না, বন্ধুই শত্রু হয়ে যায়। তখন আরও সাংঘাতিক বিপদ ঘটে যায়, যেটা ঘটেছিল আর একজন চাচার সাথে। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 195তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 195তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়াম হাসান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুরে। বর্তমানে উনি ঢাকার মিরপুরের 12তে বসবাস করছেন। ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত রয়েছেন। উনি একটি বিশেষ অনুরোধ করেছেন, তা হচ্ছে এই ঘটনা সম্পর্কিত কিছু কিছু স্থান এবং ব্যক্তিদের নাম যেন উল্লেখ না করি, আর যদি উল্লেখ করতেই হয় সেই ব্যক্তিদের ছদ্মনাম যেন ব্যবহার করি। আমরা চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, মূলত এটি এমন একটা ভয়ঙ্কর রেলগেট সম্পর্কিত ঘটনা, যে ঘটনাটি শুনলে আপনারা আঁতকে উঠবেন। আর যদি কোনো রেল ক্রসিং পার হতে চান, সেক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। এই জায়গাটি নাটোর জেলারই একটি বিশেষ জায়গা, যেখানে একটি রেল ক্রসিং রয়েছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার একটু বিবরণ দেই। এই রেলগেটটা পার করার একটু পরেই একটা চামড়ার ঘর থেকে বাওড়া কবরস্থান নামে একটা জায়গা রয়েছে। তো এখানে মোট 1.5 থেকে 2 কিলোমিটার মতো রাস্তা। যাই হোক, এই রেল লাইনের দুই ধারে, এই এতটুকু পথে আর কি, দুই ধারে খাদ রয়েছে, ঝোপঝাড় রয়েছে, কলার বাগান রয়েছে, অনেকগুলো খেজুরের গাছ রয়েছে। আর চামড়াঘর থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে কয়েকটা শিমুল গাছ। রেল লাইনের ডান পাশের খাদ পার করে মিলের কলোনি, আর বামের খাদ পার করেও একটু দূরে বাসাবাড়ি। এখন তো আসলে অনেক লোক হয়েছে, আজ থেকে 20-25 বছর আগে তো এরকম বাসাবাড়ি ছিল না। এই জায়গায় দিনের বেলায় যেমন সুন্দর, তেমনি রাতের বেলা ভয়ঙ্কর। ঘটনাটির সূত্রপাত ঘটে 90-এর দশকে। ওই সময় প্রতি বছর একটি নির্দিষ্ট সময় রেল লাইনে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যায়, আর রাতের বেলা এক অদ্ভুত নীরবতা ওখানে বিরাজ করে। প্রতিনিয়ত এত মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যায় যে অনেকেই গভীর রাতে চলাচলের সময় খুবই সতর্কতা অবলম্বন করত। দিনের বেলা তো করতোই, আর একটা ব্যাপার হচ্ছে রাতের বেলায় এই মানুষগুলো বেশি মারা যেত। কিছু কিছু মানুষ গভীর রাতে চলাচলের সময় একটা মহিষের মতো অবয়ব দেখেছে, যেই অবয়বটি কালো আলখেল্লা পরা। অনেকেই নাকি এটা দেখেছে। সাল তখন 2006, মাস মার্চ বা এপ্রিল হবে। একজন মাঝ বয়সী মহিলা
ওনার নামটা জানা যায় নাই, তবে ওনাকে সবাই সুকির মা বলতো। তো ঘটনা বলার সুবিধার্থে আমরা ওনাকে নানি বলে সম্বোধন করছি। তো এই নানিরা ছিলেন অনেক গরিব। ওনারা অনেক আগে থেকেই রেল লাইনের একটু পাশেই একটা খড় দিয়ে তৈরি ঘরে থাকতেন, মানে একটা ঝুপড়ি ঘর আর কি। একদিন গভীর রাতে নানির হঠাৎ ঘুম ভেঙে যায়। নানি ঘোড়ার খুরের শব্দ শুনতে পান। চিন্তা হলো যে কি ব্যাপার, ঘোড়ার খুরের শব্দ বা এরকম খুরের শব্দ কোথা থেকে আসছে। কৌতূহলবশত নানি ওই খড়ের বেড়াটা একটু ফাঁকা করে বাইরে দেখেছেন। ওই দিন পূর্ণিমা হওয়ায় নানি পরিষ্কার দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। যেহেতু রেল লাইনের কাছেই নানির ঘর ছিল, নানি দেখেন রেল লাইনের উপর একটা অবয়ব কি যেন করছে। অবয়বটার মুখমণ্ডলটা অনেকটাই শূকরের মতো দেখতে ছিল, আর কোমর থেকে নিচ পর্যন্ত মনে হচ্ছে মহিষের মতো, কিন্তু বডিটা একটা সুঠাম দেহী মানুষের মতো। ওই অবয়বটা মাথা নিচু করে কিছু একটা খাচ্ছিল। নানি এই জিনিসটা দেখে পুরোই থমকে যান। ভয়ে ওনার শরীর কাঁপাকাঁপি করতে শুরু করে। হঠাৎ করে নানি দেখতে পেলেন যে ওই অবয়বটা কিছু একটা খাচ্ছিল। সে খাওয়াটা থামিয়ে আস্তে করে তার মাথাটা ঘুরিয়ে তাকালো ঠিক নানি যেইখান দিয়ে দেখছিলেন ওই দিকটাতে। নানি বুঝতে পারলেন যে ওই অবয়বটা বুঝে গেছে কেউ তাকে দেখছে। তখন নানি দেখতে পেলেন ওই অবয়বটা রেল লাইনের ওখান থেকে নেমে আস্তে আস্তে ঠিক নানি যেখানে চোখ লাগিয়ে দেখছিলেন এই ঘটনাটা ওই দিকে হেঁটে আসছে। নানি তখন ভয়ে কিছুটা সরে গিয়ে যেখানে শুয়েছিলেন ওখানে শুয়ে পড়েন, আর ভয়ে ওনার শরীর থরথর করে কাঁপছে। আর খুরের যে আওয়াজ, মাটিতে হেঁটে গেলে যে খুরের আওয়াজ হয় ওই রকম আওয়াজ হচ্ছে। তবে এটা বোঝা যাচ্ছে অবয়বটা দুই পায়ে হেঁটে আসছে। দুই পায়ে হাঁটলে যেরকম খুরের আওয়াজ হয়, বিশেষ করে যদি ঘোড়া হাঁটে বা গরু হাঁটে যেরকম আওয়াজ হয় ওরকমই আওয়াজ হচ্ছে। আওয়াজটা একদম কাছে চলে আসে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ওই অবয়বটা যে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এটার আওয়াজও এখন ওই ঘরের একদম কাছে চলে এসেছে। নানি তখন চিন্তা করেন, সর্বনাশ, এখনই তো এটা আমারে মেরে ফেলবে। ভয়ে এমন একটা চিৎকার দিয়েছেন, এক চিৎকারে উনি সেন্স হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে নানা ঘুম থেকে উঠে যান। তাদের ঘরের পাশেই থাকতো আরও দুটো পরিবার, তারাও ওই একই রকমভাবে ঘর তৈরি করে থাকতো। এদিকে নানা দেখলেন যে নানি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর ঘরের বেড়ায় একটা বড় অংশ জুড়ে মনে হচ্ছে ভাঙন সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে ওখানে বাইরে থেকে এমন কিছু এসে ধাক্কা দিয়েছে, ওই জায়গাটা দুমড়ে মুচড়ে গেছে। নানা তখন চিৎকার চেঁচামেচি শুরু করেন। পাশের দুটা ঘর থেকে লোকজন বাইরে বের হয়ে আসেন, নানার ঘরে আসছে। এসে দেখে যে নানা নানির জ্ঞান ফেরাতে ব্যস্ত। তো নানির একজন ছেলে আছে, তো ওই ছেলেটা কি মনে করে রেল লাইনের ওই দিকটাতে গিয়েছে ওই সময় উঠে, যে হয়েছেটা কি, এখান থেকে কি আসলো, কি এসে ঘরের বেড়াটা এরকম করলো। তখন ওখানে গিয়ে দেখতে পান একটা নিথর মানবদেহ রেল লাইনে পড়ে আছে। তখন শহীদ দৌড়ে এসে সবাইকে জানায় যে একটা মানুষ রেলে কাটা পড়েছে। যে কাটা পড়েছে সে কিন্তু পার্শ্ববর্তী গ্রামেরই একটা ছেলে, যাকে অনেকেই চিনত। তার বডিটা মাঝ বরাবর কেটে দুভাগ হয়ে গেছে। আর যারা ওই ডেড বডিটা দেখেছিলেন তাদের প্রত্যেকের বর্ণনা একই রকম ছিল। তাদের কাছে মনে হয়েছিল এই যে দুটুকরো লাশ, বডির দুপাশ থেকে মনে হচ্ছে শরীরে কিছু কিছু অংশ খুবলিয়ে খুবলিয়ে খাওয়া হয়েছে। লাশটাকে দ্রুত রেল লাইন থেকে তুলে একটা পাটির উপরে রাখা হয়। এরপর লাশের বাড়িতে খবর পাঠানো হয়। পরবর্তীতে ওই লাশের বাড়ির লোকজন এসে পুলিশের সাথে যোগাযোগ করে। রেলে কাটা পড়লে কিন্তু ডেড বডি গ্রহণ করার একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস মেনে এই ডেড বডিটা তারা গ্রহণ করেন। তবে এই ঘটনার পর নানা আর নানি সিদ্ধান্ত নেন যে এইখানে ঘর আর রাখা যাবে না, ওনারা ওখান থেকে অন্যত্র চলে যান। কারণ যে ভয়টা নানি পেয়েছিলেন এরপরে কোনোভাবেই ওখানে আর থাকতে রাজি হচ্ছিলেন না। এরপরের একটা ঘটনায় আসি। সালটা 2006 সালের আগস্ট মাসের কোনো একটা দিন ওনাদের এলাকারই একজন লোক, অর্থাৎ এই যে
সিএম হাসান ভাইদের এলাকারই একজন লোক, তার নাম হচ্ছে সেলিম। উনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। তো এই সেলিম ভাই রাত আনুমানিক 11টার দিকে নিজ বাসা থেকেই রেলগেটে গিয়েছেন। সম্ভবত রেলগেটে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলেন। রাত আনুমানিক প্রায় 3টার সময় সবার কাছে খবর আসে এই সেলিম ভাই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ওনার বাসায় তো কান্নার রোল পড়ে যায়, গোটা এলাকায় যেন একটা আতঙ্কের ছাপ পড়ে যায়। শোনা যাচ্ছিল যে এই সেলিম ভাইয়ের দেহটা 6 টুকরো হয়ে গেছে, মুখের ও শরীরের অর্ধেক অংশ থেতলিয়ে গেছে। এমন অবস্থা যে আসলে দেখলে ডেড বডি চেনাই যায় না। আর ডেড বডির এমন অবস্থা হয়েছে যে কেউ যে ওখান থেকে লাশটা সরাবে এই সাহসই পাচ্ছে না। রাতের বেলা তো হয়েছে, সকাল পর্যন্ত কোনো রকমভাবে ডেড বডিটা সবাই মিলে পাহারা দেন, যাতে করে কোনো জন্তু জানোয়ার এসে বডির কোনো অংশ নিয়ে না যায়। ভোরবেলা সব নিয়ম মাফিক বা নিয়ম কারণ মেনে ডেড বডিটা বাসায় নিয়ে আসা হয়। তো যেরকমটা শোনা গিয়েছিল যে ডেড বডি যে অবস্থা হয়ে গেছিল, বাড়ির লোকজনও দেখেন যে সেই একই অবস্থা। তো যাই হোক, এই ধরনের ডেড বডিগুলো তো আসলে বেশিক্ষণ রেখে দেওয়াটাও পসিবল হয় না। দ্রুত ধর্মীয় রীতিনীতি মেনে দাফন কাফন শেষ করা হয়। এই পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। এরপর শুরু হয় একটা সমস্যা। এই সেলিম ভাইয়ের লাশটা যখন ওই রেল লাইনের ওখান থেকে আনা হয়েছিল, আনার পর ওনাদের বাড়ির পাশে একটা ছোট মাঠ ছিল, ওই মাঠের একটা পাশে রাখা হয়েছিল। যখন কবর টবর দেওয়া হয়ে গেল, এরপর থেকে শুরু হলো সমস্যা। ওই মাঠ সহ আশেপাশের বেশ কয়েকটা বাসা জুড়ে সন্ধ্যার পর থেকেই খুবই বিশ্রী রকমের মাংস পচা গন্ধ আসতে শুরু করলো। আর উনি ঠিক যেইখানটাতে কাটা পড়েছিলেন, সারাদিনই ওই জায়গায় যদি কেউ যেত, মানে সারাদিন বলতে 24 ঘন্টায়, দিনের বেলা হোক আর রাতের বেলাই হোক, ঠিক ওই জায়গায় যদি কেউ গিয়ে দাঁড়াতো, মনে হতো তার শরীরটা অনেক ভারী হয়ে গেছে, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, এমনটা মনে হতো। আর রাতের বেলা ঠিক ওই জায়গা জুড়ে একটা অবয়বকে ঘুরতে দেখা যায়। এই অবয়বটা কালো আলখেল্লা টাইপের কিছু একটা পরা, বেশ উঁচু লম্বা, আর তার পা দুটো বাঁকানো। দূর থেকেই বোঝা যায় এই পা দুটো আসলে মহিষের পায়ের মতো, এরকম আর কি। তো এরকম কিন্তু শুরু হয়ে গেল একটা সমস্যা। ওই সময়ে ওই এলাকারই একজন, যার নাম হচ্ছে হালিম, এই হালিম ভাই উনি ছিলেন একজন চা বিক্রেতা। চায়ের দোকানটাও ছিল রেলগেটেই। তিনি মোটামুটি রাত 11টার ভিতর চা বিক্রি শেষ করে যাবতীয় কাজকর্ম গুছিয়ে নিয়ে দোকান বন্ধ করে বাসায় চলে যান। এই হালিম ভাই ছিলেন বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ। তিনি রাতে যাওয়ার সময় ওই রেলগেট থেকে একটা ভ্যান নিয়ে বাসায় যেতেন, কিন্তু ওই দিন তিনি কোনো ভ্যানই পাচ্ছিলেন না, তাই একরকম বাধ্য হয়েই একা একা বাসার দিকে যাওয়া শুরু করেছেন। তিনি যেহেতু একটু ভীতু, তাই রেল লাইন দিয়ে বাসায় যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এই হালিম ভাই যখন বাসায় যান, তখন উনি ওই যে সেলিম ভাই যেখানে কাটা পড়েছিলেন ওই দিক দিয়ে ওনাকে যেতে হবে। এখন ওখানেও তো সমস্যা, উনি ওখান থেকেও বেশ কিছুটা ঘুরে তারপর যাওয়া শুরু করেছেন। এখন সমস্যা হচ্ছে যে ওনার বাসায় যাওয়ার কিন্তু দুটো রাস্তা ছিল, এক হচ্ছে রেল লাইন দিয়ে, আর একটা হচ্ছে রেল লাইন ক্রস করে ওই যে সেলিম ভাইয়ের লাশটা যেই মাঠের একটা পাশে রাখা হয়েছিল ওই পাশ দিয়ে। এখন এই রাস্তা দিয়ে তো ওনাকে যেতেই হবে, তাছাড়া তোর উপায় নাই, কি আর করা। উনি রওনা দিয়েছেন, কোনো সমস্যা ছাড়াই উনি ওই মাঠের কাছে পৌঁছেছেন। কিন্তু এই হালিম ভাই যখন ওই মাঠের কাছে গিয়েছেন, তখন দেখতে পেলেন আলখেল্লা পরা দুজন মানুষের মতোই মনে হচ্ছে, মাঠের এক পাশে বসে কী যেন একটা পড়ছে আর লিখছে। আর কি যে পড়ছে, এটা যে কোন ভাষা এটা উনি বুঝতে পারছেন না। আরবিও না, হিন্দি না, উর্দু না, ওনার পরিচিত কোনো ভাষা না। হালিম ভাই যখন এটা দেখেছেন, উনি তো বুঝে ফেলছেন যে সর্বনাশ, এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। হালিম ভাই নিজেকে সামলে নিয়ে ওদের দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যাবেন এরকম চিন্তাই করেছেন। ওই সময় উনি দোয়া পরে শরীরটা বন্ধও করেছেন। এরপর পরিকল্পনা মাফিক কাজ করেন, উনি এদেরকে পাশ কাটিয়ে সোজা চলে যান। যখন ওই জায়গা থেকে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, অর্থাৎ ওই অবয়বগুলোকে পাশ কাটিয়ে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, এরপর উনি দিয়েছেন ঝেড়ে এক দৌড়।
যখন দৌড় দিয়েছেন, ভয়ে কি হয়েছে, ওনার হাত থেকে ওনার চায়ের কেটলিটা মাটিতে পড়ে গেছে। এই কেটলিটা আসলে ওনার তোলারও সাহস হয়নি। তিনি বাসায় পৌঁছেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির লোকজন তো ওনাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে। তারপর ঘণ্টাখানেক পর জ্ঞান ফেরত আসে। এরপর হালিম ভাই সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কী হয়েছে। হালিম ভাইয়ের আব্বা আবার কিন্তু একজন মসজিদের ইমাম, উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন। যখন এই কথা শুনলেন তখনই বললেন, তাড়াতাড়ি ওকে ঘর থেকে বের করো, ওকে এখন গোসল করাতে হবে। এরপর তাকে গোসল করানো হয়। এরপরও কিন্তু হালিম ভাইয়ের অনেক জ্বর হয়েছিল। ওই রাতেই কিন্তু উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে হালিম ভাই এমন একটা জায়গায় আছেন, চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। অন্ধকারের ভিতর থেকে একটা মোটা পুরুষালী কণ্ঠ তাকে বলছে যে, হালিম, তুই তো আমাদেরকে দেখে ফেললি, তবে তুই একটা ভালো কাজ করেছিস। সেটা হচ্ছে, তুই আমাদেরকে বিরক্ত করিসনি। যদি করতি, তোকে মাঠের ওখানেই পুঁতে রাখতাম, তোর লাশও কেউ খুঁজে পেত না। যেহেতু তুই আমাদের দেখেছিস, এই কারণে তোকে একটা কাজ করতে হবে। সেলিম যেখানে কাটা পড়েছে ওখানে 5 কেজি মিষ্টি আর একটা কালো ছাগল তুই রেল লাইনের সিগন্যালে বেঁধে রাখবি। কাজগুলি করবি রাতের বেলা। হ্যাঁ, তোর যদি ভয় লাগে, আর লাগবেই, তুই ভীতু প্রকৃতির লোক, এই কারণে তুই তোর বাবাকে সাথে নিয়ে যেতে পারবি। তবে দুজনের কেউই কিন্তু পেছন দিকে তাকাতে পারবি না। যদি তাকাস তাহলে কিন্তু এই বাপ বেটার পরিণতিও এই সেলিমের মতোই হবে। এই কথা যখন বলেছে, এরপর তো এই হালিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। সকালবেলা এই স্বপ্নের কথা পরিবারকে জানিয়েছেন। যেহেতু ওনার বাবা মসজিদের ইমাম ছিলেন, উনি তো বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছেন। আর দেরি করেন নাই, ওই দিন রাতের বেলাতেই এই কাজটি করেছেন। এরপর ওনার বাবা নিজেও হালিম ভাইকে ঝাড়ফুঁক করে দিয়েছেন। আরও একজন ভালো হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন, উনিও ঝাড়ফুঁক করে দিয়েছেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এরপরের ঘটনায় আসি। তো এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, সিএম হাসান ভাই, ওনার মামার নামটা আমরা বলছি। ওনার মামার নাম হচ্ছে কলিন্স। তো এই কলিন্স মামা কিন্তু মারাত্মক একটা ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। তো উনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে, তখন সাল 2009-এর ফেব্রুয়ারি মাস। কলিন্স মামা তখন ইন্টারমিডিয়েটে পড়েন। সকালবেলা মামা ঘুমাচ্ছিলেন, তখন মামার আরেকজন বন্ধু উনি মামার বাসায় আসলেন। মামাকে ঘুম থেকে তুলে জানালেন যে রেল লাইনে একজন কাটা পড়ে মারা গেছে, চল তো দেখে আসি। ওনারা যখন ঘটনাস্থলে পৌঁছালেন তখন আসলে সকালবেলায় আর কি, সকাল তখন 9টার মতো বাজে। ঘটনার স্থান ছিল এই যে হালিম ভাইয়ের কথা বললাম, ওনার বাসার 100 মিটার আগে রেল লাইনের বাম পাশের দিকে খাদের পাশে একটা তাল গাছ ছিল, ওইটার বরাবর। রেল লাইনের উপর পড়ে আছে ওই এলাকার একজন ব্যক্তি, তার নাম হচ্ছে টিটু। এটা কিন্তু ছদ্মনাম বলছি, এই টিটু নামটা। আসল নামটার সাথে যদিও বা মিল রয়েছে টিটু নামটা, কিন্তু আমরা বলছি না সঙ্গত কারণে। তার নিথর দেহ পড়ে আছে। দেহটা মোট 3টা টুকরো হয়েছে, মুখটা কিছুটা থেতলে গিয়েছে। উনি সম্ভবত রাত 1টা বা 1:30টার দিকে যে ট্রেনটা আসে, ওই ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছেন। এলাকার কেউই লাশটা আনতে চাচ্ছিল না, সঙ্গত কারণেই আর কি। এক প্রকার বাধ্য হয়েই কলিন্স মামাকে এই দায়িত্বটা নিতে হয়। একটা চটের বস্তা সাথে নিয়ে কলিন্স মামা সহ আরও 3জন, মোট 4জন ওইখানে গিয়েছেন। তারপর লাশটা ওই বস্তার উপরে নিয়ে রেল লাইন থেকে নামার আগে এই যে কলিন্স মামা, এই যে যিনি মারা গেছেন টিটু ভাই, তার একটা কাটা হাত উপরের দিকে তুলে সবাইকে দেখান। এটা দেখে এলাকার লোকজন যে ওইখানে আসছিল, তাদের বেশিরভাগ লোকই নাকি এমন ভয় পেয়েছিল, তারা ওখান থেকে দৌড়ে অনেকেই পালিয়ে গিয়েছিল। যাই হোক, এরপর লাশটার যাবতীয় কাজ শেষে বাওড়া কবরস্থানে দাফন করানো হয়। দাফনের একদিন পর ওই কবরস্থানে যিনি পাহারাদার, উনি একটা খবর পাঠান। খবরটা ছিল এমন যে, আপনাদের এলাকার যেই ব্যক্তিটার কবর আপনারা মাত্র একদিন আগে দিয়ে গেলেন, রাতের বেলায় ওই ব্যক্তির কবর থেকে ধোঁয়া বের হচ্ছে। এমনভাবে ধোঁয়া বের হচ্ছে, মনে হচ্ছে কবরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই পাহারাদার আরও বলেন যে, মৃত ব্যক্তি মনে হয় খুব একটা ভালো লোক ছিল না, একটা কাজ করেন, ওনার জন্য একটু দোয়া অনুষ্ঠান করেন, কিছু মানুষকে খাইয়ে দেন, কিছু দান সাদাকা করে দেন। এদিকে এই মৃত ব্যক্তির পরিবারের অবস্থা ওরকম ভালো ছিল না। এই কারণে এলাকার সবাই মিলে টাকা তুলে একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওনার আত্মার মাগফিরাত কামনা করা হয়। মিলাদে বা এই দোয়া অনুষ্ঠানে কিছু তাবারকের ব্যবস্থাও রাখা হয়।
আর এই যেই আয়োজনটা, এই আয়োজনের জন্য যে সমস্ত কেনাকাটাগুলোর কাজ ছিল, এটার দায়িত্ব দেওয়া হয় এই কলিন্স মামা আর ওনার বন্ধুদেরকে। তো দোয়া অনুষ্ঠানের পর কবরস্থানের সমস্যার সমাধান আল্লাহর রহমতে হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা শুরু হয়ে গেল এই কলিন্স মামার এক বন্ধু, তার নাম হচ্ছে বশির, এই বশির মামার সাথে। একদিন রাতে ওনার বাসার দরজা জানালা মনে হচ্ছিল কেউ এসে জোরে জোরে আঘাত করে শব্দ করছে। কিছুটা সময় পর আবার সব ঠান্ডা হয়, আবার কিছুটা সময় পর আবার শুরু হয়ে যায়, আর বাসার চালের উপর মনে হচ্ছে কেউ ঢিল মারছে। এমত অবস্থায় এই বশির মামার যিনি বাবা, উনি বাসাটা দোয়া পরে বন্ধ করে দেন। তখন আর কোনো সমস্যা হচ্ছিল না। তো ওই দিন রাতেই বশির মামা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে এই যে টিটু ভাই যিনি মারা গিয়েছিলেন আর কি, যার দোয়া অনুষ্ঠান করা হলো, সে দাঁড়িয়ে আছে তার সামনে, আর তার সাথে দীর্ঘ দেহের কালো চাদর পরা একটা লোক। লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছে না, মুখটা ঢাকা ছিল। তো এই বশির মামাকে কিন্তু ওই টিটু ভাই বলছিল যে, বশির, তুই আমার একটা জিনিস নিয়ে গেছিস, এই অপরাধের কারণে তোকে আমার কাছে নিয়ে আসবো, আমার এখানে ভালো লাগছে না রে, তুই আয়, তোকে নিয়ে যাব। তো স্বপ্নের মধ্যে এই জিনিসটা যখন এই বশির মামা শুনেছেন, উনি তো কান্না করছেন যে, না আমি যাব না, আমি তোর সাথে যাব না রে। তো ওনার কিন্তু ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখেন পুরো শরীর ঘেমে একদম একাকার হয়ে গেছে। তো ওই রাতে আর কোনো সমস্যা হয় নাই। পরদিন বিকেলবেলা উনি ঢাকার একটা মেসে ফিরে যাবেন, যেখানে থেকে উনি লেখাপড়া করতেন আর কি। ওই একই মেসেই থাকেন কলিন্স মামা আর গোপালপুরের একজন, তারা তিনজন একসাথেই যাবেন আর কি। বশির মামা যদিও বা যেতে চাননি, তারপর তিনি আবার রাজি হয়ে যান যাওয়ার জন্য। রাতের বেলা ওই মেসের বাসায় ফিরে একটু পরে ঘুমাতে যান সবাই। বশির মামার ব্যাপারটা কিন্তু কলিন্স মামা জানতেন, এই জন্য এই বশির মামাকে মাঝখানে রেখে দুজন দুই পাশে শুয়ে পড়েন, লাইটটাও জ্বালিয়ে রাখা হয়। রাতে ঘটে এক ভয়ানক ঘটনা। বশির মামা স্বপ্নে দেখেন, স্বপ্নের ভিতর আবারও ওই টিটু ভাই আসছেন, আর সাথে ওই লোকটা চাদর মোড়ানো আর কি, সেই লোকটা। টিটু ভাই ওই লোকটাকে বলছে, এই বশিরকে ধরে নিয়ে চল। এই বলেই নাকি তারা বশির ভাইকে চেপে ধরে আর তাকে তুলে নিয়ে যাচ্ছে। স্বপ্নের মধ্যে বশির মামা তো চিল্লি করতেছেন যে, না আমি যাব না, আমি যাব না। এদিকে হয়েছে কি, এই যে পাশে শুয়ে থাকা কলিন্স মামা আর আরেকজন মামা, যিনি আবার আর এক পাশে শুয়েছিলেন, মাঝখানে তো বশির মামা। তো কলিন্স মামা ঘুম থেকে উঠে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। বিছানা থেকে প্রায় 3 থেকে 4 হাত শূন্যে উঠে গেছে এই বশির মামার দেহ, আর উনি গোংরাচ্ছেন। এই দৃশ্য দেখে কলিন্স মামা নিজেও ভয় পেয়ে যান। তখন উনি পাশে শুয়ে থাকা আরেকজনকে ডাক দেন, উনিও উঠে একই দৃশ্য দেখেন, তিনিও ভয় পেয়ে যান। ওনারা দেখেন যে শূন্যে ভেসে ভেসে ওনার দেহটা বাইরে চলে যাওয়ার উপক্রম হচ্ছে। তখন ওনারা দুজন মিলে যখনই বশির মামার বডিটা ধরেছেন, সাথে সাথে বডিটা নিচে পড়ে যায়। তবে ওনারা ধরে ফেলেন, তা না হলে 5-6 ফুট প্রায় উচ্চতায় উঠেই গিয়েছিল, আস্তে আস্তে করে নিচে পড়লে আরও মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারত। তবে আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। এদিকে এই ঘটনাটা ঘটে গেল, নিশ্চয়ই সাংঘাতিক একটা ব্যাপার হয়েছে, তা না হলে তো ওনার সাথে এরকম ঘটনা ঘটার কথা না। বশির মামা তখন সেন্সে চলে আসছেন অলরেডি, এই যে পড়ে গেছেন নিচে, এরপর তো ওনার ঘুম ভেঙে গেছে। উনি বলেন, ঘুমের মধ্যে এই ঘটনা ঘটেছে, আমাকে এরকম বলে যে তুই একটা জিনিস নিয়ে গেছিস আমার। তখন কলিন্স মামা বলছে, আচ্ছা বল তো তুই কী নিয়েছিস, তার সাথে কি কোনো লেনদেন ছিল, তার কোনো জিনিস কি তোর কাছে আছে? তখন বশির মামা বলেন, না আমার সাথে তো তার কোনো লেনদেন ছিল না, এমনি চেনা পরিচিত ছিল, সে কোনো জিনিসও আমার কাছে দিয়ে রাখে নাই, এমন কিছু মনে পড়ে না। তবে হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ে, তা হচ্ছে এই টিটু মামার মেলাদ মাহফিলের দায়িত্ব তো ওনাদের কয়েকজনের উপর ছিল। সব কেনাকাটা শেষ করে নাকি ওনার পকেটে 3 টাকা অবশিষ্ট ছিল, মাত্র 3 টাকা। এই 3 টাকা দিয়ে নাকি উনি বিস্কুট কিনে খেয়েছেন। এইটা শোনার পর কলিন্স মামা বলে, সর্বনাশ, 3 টাকার জন্য তো এখন একটা বিশাল বিপদ নেমে আসছে। তুই তাড়াতাড়ি একটা কাজ কর, আগামীকাল এলাকায় যা, এলাকায় গিয়ে এই টিটু ভাইয়ের পরিবারকে কিছু টাকা দিয়ে দে, 3 টাকা তো দিবি, আরও কিছু টাকা দিয়ে দে, আরও কিছু দান সাদাকা করে দে। পরদিন সকালবেলা কিন্তু বশির মামা সেটাই করেছিলেন। তবে এই জিনিসটা করার পর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, 90-এর দশক থেকে চলমান এই মৃত্যুর মিছিল এখনও কিন্তু চলমান রয়েছে।
অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ঘটনার সাক্ষী হয়ে ওই এলাকায় রয়েছেন আর কি। আশেপাশের 5-6 গ্রামের লোকজন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছেন। 5-6 গ্রামের লোকজন ওই জায়গা দিয়ে আসা যাওয়া করে। রেলগাড়ির সাথে ধাক্কা লেগে বা কাটা পড়ে এই ধরনের দুর্ঘটনা কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় হয়। কিছু আছে নিছক দুর্ঘটনা, সবগুলো যে দুর্ঘটনা তা কিন্তু না। 2011 সালে নাকি একজন হুজুরকে আনা হয়েছিল এই সমস্যা সমাধানের জন্য। হুজুর ওই এলাকায় এসে ঘটনার স্থান সহ আশেপাশের এলাকা ঘুরে দেখেন এবং বলেন, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমি বাড়িতে যাই, 2 দিন পরে দেখি কোনো তথ্য নিয়ে আপনাদেরকে জানাতে পারি কিনা। হুজুর পরবর্তীতে খবর পাঠিয়েছিলেন, তা হচ্ছে এই রেল লাইনের আশেপাশে ভয়ানক কিছু জিন ঘুরে বেড়ায়। এই জিনগুলো ভুলো প্রকৃতির জিন, যাদেরকে আমরা ভুলো বলি, পথ ভুলিয়ে এমনভাবে কোনো একটা জায়গায় নিয়ে যায়, ওই জায়গায় গেলেই রেল লাইনে মানুষ কাটা পড়বে। বিশেষ করে যখন রেলগাড়ি আসতে থাকে তখন এই কাজগুলো করে। আর যখন ওখানে রেল লাইনে মানুষ কাটা পড়ে যায়, মারা যায়, লাশের শরীরে কিছু কিছু অংশই শুধু ওরা খায়, আর ওই স্থানে ওরা কালো জাদুর চর্চা করে। আর এগুলো অনেক শক্তিশালী, এদেরকে এখান থেকে তাড়ানো খুবই দুরূহ ব্যাপার। তবে ওই হুজুর নাকি পরবর্তীতে এসে এতটুকুই করেছিলেন, এই সমস্যা যেন কমে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কমে গিয়েছে। তবে প্রতি বছর কয়েকজন লোক ট্রেনে কাটা পড়ে ওখানে মারা যায়। যেখানে অল্প কিছুদিন পরপরই মারা যেত, এখন সেটা বছরে কয়েকজন মারা যায়। সর্বশেষ 2025 সালেও 2 জন মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছে, এমনটাই জানিয়েছেন সিয়াম হাসান ভাই। প্রিয় লিসেনার্স, শুনলেন ঘটনাটি। এই ঘটনাটির মধ্যে কিন্তু বেশ কিছু শিক্ষণীয় ব্যাপারও রয়েছে। তা হচ্ছে কিছু কিছু খরচ যেগুলো আমরা করি অন্যের হয়ে, যেই খরচগুলো হয়, বেঁচে থাকা টাকাগুলো যত ছোট টাকাই হোক, এই টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে আমাদের জীবনে। আপনাদের আশেপাশে কি এমন কোনো রেল লাইনের জায়গা রয়েছে বা রেলগেট রয়েছে? আমি বলতে পারি আমার বাসার কাছাকাছি কিন্তু একটা জায়গা রয়েছে। সেই জায়গার ভিডিও কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদেরকে দেখেছি। তা হচ্ছে লোকো শেড। এই লোকো শেডে অনেকগুলো এই মৃত্যুর ঘটনা ঘটেছে। আমার নিজের চোখে দেখা একটা ঘটনাও কিন্তু আছে। এটা রমজান মাসে হয়েছিল। একজন লোক সকালবেলা রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান। আমার যতদূর মনে পড়ে, এটা তো অনেক আগের ঘটনা, সম্ভবত ওনার নাম ছিল আব্দুল গনি। ওনার বাসাটা ছিল দাঁতশি গ্রামে। আমার যতদূর মনে পড়ে, অনেক আগের ঘটনা তো, এখন থেকে আরও প্রায় 25 বছর আগের ঘটনা। আমার মনে পড়ে যে যখন আমি ওখানে গিয়েছিলাম, আমি হেঁটে যাওয়ার সময় দেখি যে কী ব্যাপার, পায়ের কাছে এটা কি। তখন যেটা দেখি, এটা দেখে আমি মারাত্মক চমকে যাই। আমার ওই অল্প বয়সে, তখন আমার বয়স ছিল খুবই অল্প আর কি, তখন আমি ওই যে দৃশ্যটা দেখি এখনও আমার চোখের উপর ভাসে। সেটা হচ্ছে, আমি দেখেছিলাম গোড়ালি থেকে কাটা পড়া একটা পা, গোড়ালির নিচের অংশ একপাশে পড়ে আছে। ওই লোকটা কিন্তু ওরকম উঁচু লম্বা ছিলেন না, ওনার উচ্চতা ছিল বড়জোর 5 ফুট, একদম চিকন দেহের একজন মানুষ। তো ওনার এই একটা পা কেটে পড়েছিল, আরও বেশ কিছু অংশ আশেপাশে পড়েছিল। তো আমার ওই দৃশ্যটা দেখার পর খুব ভয় লেগেছিল। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে এই জিনিসটা আমি দেখে ভয় পেতাম। আসলে এই ধরনের লাশগুলো দেখাটা উচিত নয় সবার জন্য, যারা এটা আসলে সহ্য করতে পারে না। এনারা দেখলে ভয় পাবেন, এটাই স্বাভাবিক। আর বাচ্চাদের তো অবশ্যই দেখা উচিত না। বাচ্চাদেরকে এই জায়গাগুলো থেকে দূরে সরিয়ে রাখা উচিত, তাদের মনোজগতে এটার একটা বিশাল প্রভাব পড়ে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি সিয়াম হাসান ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 195তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 195তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মতিউর রহমান শামীম।
উনি বর্তমানে গাজীপুরে রয়েছেন, তবে ওনার দেশের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাউড়া ইউনিয়নের রামনাথপুর গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, ঘটনাটি উনি নিজের চোখেই দেখেছেন। ঘটনাটি ঘটেছিল নরসিংদী জেলার সদর উপজেলার বালুশাহীর ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের একটি মাদ্রাসায়। মাদ্রাসার নামটি সঙ্গত কারণে বলছি না, কারণ মাদ্রাসাটি এখনও চলমান রয়েছে, কয়েকশো স্টুডেন্ট সেখানে এখনও লেখাপড়া করছে। ঘটনা শুরুর আগে মাদ্রাসার বিবরণটা একটু দিয়ে নেই। এই মাদ্রাসাটা 3টা গ্রামের বিশাল একটা কবরস্থানের সাথে অবস্থিত। বিশাল বড় একটা কবরস্থান, তার পাশে একটা পুকুর, তার সাথে মাদ্রাসার মাঠ আর এই মাদ্রাসা। ঘটনাটি ঘটেছিল 2013 সালের রমজান মাসের কয়েকদিন আগে। তখন মাদ্রাসার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলছিল। মাদ্রাসার স্টুডেন্টরা পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত লেখাপড়া করত। সবাই যে একসাথে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতে সেটা এরকম না। হুজুরদের পক্ষ থেকে নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকতো, সেই টাইমের বাইরে গিয়ে যদি কেউ লেখাপড়া করতে চায় তাহলে মাদ্রাসার যে মসজিদ ছিল সেখানে চলে যেত। তো একদিন ওনারা যারা হেফজ বিভাগে লেখাপড়া করতেন, তখন ওনারা চিন্তা করলেন যে মসজিদে গিয়ে গভীর রাত পর্যন্ত আমরা একটু পড়াশোনা করি। রাত তখন প্রায় 2টো বেজে গেছে পড়তে পড়তে। তখন সিদ্ধান্ত নিলেন যে থাক, আজকে আর আমরা পড়বো না। ওনাদের বয়স তো তখন কম, আর এই বয়সের বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই। ওনারা সব কিছু গুছিয়ে রেখে, অর্থাৎ কোরআন শরীফ পড়ছিলেন, তো ওইটা মসজিদের একপাশে গুছিয়ে রেখে বের হয়ে যাবেন। তখন আবার ওনাদের একজন বলে উঠলো যে এই আয় আমরা এই মসজিদের ভিতরে দাঁড়িয়া বান্ধা খেলি। মসজিদের ভিতরে দাঁড়িয়া বান্ধা খেলা তো আসলে উচিত নয়। মসজিদ তো আসলে এই ধরনের খেলাধুলা করার জায়গা না। যেহেতু ওনারা ছোট মানুষ, মাথায় এই দুষ্টু বুদ্ধিটা আসছে। মসজিদের মধ্যে তো টাইলস ছিল, তো টাইলসের যে মাপগুলো, 1 ফুটের টাইলস আছে, আরও বড় মাপের টাইলসও আছে। তো ওনারা ওই টাইলসের যে মাপ, ওই মাপ অনুযায়ী একটা সীমানা নির্ধারণ করেছিলেন। দাঁড়িয়া বান্ধা খেলার জন্য যে ধরনের একটা কোর্ট থাকে, ওরকম একটা কোর্ট তৈরি করার মতো করে একটা সীমানা নির্ধারণ করেছিলেন যে এইটুকু হচ্ছে সীমানা। তো এরপর ওনারা শুরু করে দিয়েছিলেন খেলা। খেলতে খেলতে হঠাৎ করে হয় কি, ওনাদের সাথে থাকা আব্দুল আজিজ নামে একটা ছেলে টাইলসের উপরে ধপাস করে লুটিয়ে পড়ে। ছেলেটা বেশ স্বাস্থ্যবান, মোটাসোটা ছিল। ওনারা ভাবছেন যে হয়তোবা দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে, তাই হয়তোবা শুয়ে পড়েছে। তো ওনাদের মধ্যে একজন যখন এই আব্দুল আজিজকে ডাকতে গিয়েছে, সে আর ওঠে না। তাকে দেখে মনে হচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। খেলা বন্ধ করে সবাই মিলে ডাকাডাকি করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে সে চোখ খুলল। তার চোখগুলো মনে হচ্ছিল একদম লাল টকটকে হয়ে গেছে, রক্ত চক্ষু বলতে যেটা বোঝায়। এটা দেখে তো সবাই রীতিমতো অবাক হয়ে যান, ভয়ও পান। তখন একজন আবার বলে ওঠে, এই তোর কী সমস্যা, তাড়াতাড়ি ওঠ, আমরা সবাই রুমে চলে যাচ্ছি। তখন সে শোয়া থেকে চুপচাপ উঠে দাঁড়িয়ে গেল। এদিকে ওনারা যে এত কথা বলছেন, এই আব্দুল আজিজ ছেলেটা কোনো কথারই উত্তর দিচ্ছিল না। সে কী করলো, আস্তে আস্তে হেঁটে গিয়ে মসজিদের একটা পাশে গেল। মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য যে বড় একটা ঝাড়ু থাকে, ওই ঝাড়ুর যেই হাতলটা, এটার সাথে কিন্তু একটা লাঠির মতো থাকে, যাতে করে অনেক দূর পর্যন্ত ঝাড়ু দেওয়া যায় আর কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দেওয়া যায়, কুজো হয়ে যাতে ঝাড়ু দিতে না হয়, এই ধরনের ঝাড়ু কিন্তু তৈরি থাকে। আমরা দেখি বিভিন্ন সময় যারা রাস্তা ঝাড়ু দেয় তাদের কাছে কিন্তু এরকম ঝাড়ু থাকে। এটার কিন্তু হাতলের কাছে একটা লাঠি লাগানো থাকে আর কি। তো এই ছেলেটা কি করেছে, ওই ঝাড়ুটা নিয়ে বেধড়ক পিটানো শুরু করছে এদেরকে, অর্থাৎ তার সহপাঠীদেরকে যারা ওখানে ছিল। এদিকে এইরকম হঠাৎ করে আক্রমণ আর এমন বেধড়ক পিটুনি খেয়ে ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তো ওনাদের চিৎকার চেঁচামেচি শুনে মাদ্রাসার অন্য স্টুডেন্টরাও তো চলে আসছে এদিকে। অনেকেই ঘুমিয়ে পড়েছে, সবাই যে ঘুমিয়েছে তা না, কেউ কেউ তো অন্য জায়গায় লেখাপড়া করছিল। বিশেষ করে মসজিদের অন্য ছাদের কিছু জায়গা আছে, তারপর বারান্দা আছে, তো তারা চলে আসছে। এদিকে চিৎকার চেঁচামেচি বেড়ে যায় কেন? কারণ হচ্ছে কেউ এই আব্দুল আজিজ ছেলেটাকে ধরে রাখতে পারছিল না, যেই সামনে আসে তাকেই মারছে। এর মধ্যে ওস্তাদদেরও ঘুম ভেঙে যায়। তখন একজন ওস্তাদ চলে আসছেন, উনি আবার বেশ ভালো মাপের একজন রাখি। তো উনি এসে বুঝতে পারেন এখানে অস্বাভাবিক কিছু একটা হয়েছে, তা না হলে তো এই ছেলেটার এরকম আচরণ করার কথা না। আর তাকে ধরেই রাখা যাচ্ছে না, কেউ ধরে রাখতে পারছে না। মাদ্রাসার যে কিতাব বিভাগ, সেখানে তো বেশ বড় স্টুডেন্টরা লেখাপড়া করে, তারাও এসে কিন্তু কোনোভাবেই তাকে আটকাতে পারছে না। তখন হুজুর এসে বললেন যে কোনোভাবে ওকে আটকাও, তারপরটা আমি দেখছি। তো অনেক স্টুডেন্ট মিলে অবশেষে আব্দুল আজিজকে আটকাতে সক্ষম হয় আল্লাহর রহমতে। তখন হুজুর সামনে এসে আব্দুল আজিজের যে কনিষ্ঠাঙ্গুলি, এটা চেপে ধরে
কিছু দোয়া পড়তে থাকেন। এর মধ্যে আব্দুল আজিজের কণ্ঠস্বর কিছুটা চেঞ্জ হয়ে যায়। হুজুর বলতে থাকেন, তুই কেন এখানে আসছিস, কেন মাদ্রাসার বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিস? তখন আব্দুল আজিজের শরীরের ভিতরে থাকা ওই জিনটা বলে ওঠে, আমি তো এমনি এমনি একে আসর করি নাই, এরা তো খুবই দুষ্টু। এরা মসজিদের এক পাশে লেখাপড়া করছিল, তাতে কোনো সমস্যা নাই। এই মসজিদে রাতের বেলা নামাজ পড়তে আসি, লেখাপড়া করে চলে যাচ্ছিল, এরপর খেলাধুলা শুরু করেছে, সেটাও মেনে নিয়েছে। ছোট বাচ্চা, এরা অতটা বোঝে না। কিন্তু ওরা নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়েও ছোটাছুটি শুরু করেছে, এবং আমি সেজদারত অবস্থা, আমার ঘাড়ের উপরে তারা পা দিয়েছে, আমি ঘাড়ে মারাত্মক ব্যথা পেয়েছি, এই জন্য এটাকে ধরেছি। আর এটা তো মসজিদ, এটা কি খেলার জায়গা? তখন হুজুর বলেন যে ওরা তো বুঝতে পারে নাই যে তুমি এখানে আসো। তখন ওই জিনটা আরও ক্ষিপ্ত হয়। সে বলে, বোঝা না বোঝার তো কিছু নাই, আপনি বলেন মসজিদ কি খেলার জায়গা? ওরা তো একদম শিশু বাচ্চা না, ওরা কেন এভাবে খেলবে রাতের বেলা মসজিদের ভিতরে, তাও দাঁড়িয়ে বান্ধা খেলবে? এটাকে আপনি মেনে নেবেন? তখন হুজুরই বেশ লজ্জায় পড়ে যান যে ঘটনার তো একটা অন্যরকম দিকে মন নিচ্ছে, আসলে তো ঘটনাটা একটা বাজে ঘটনা হয়ে গেছে, এমনটা তো হওয়া আসলে উচিত ছিল না। তার কথা যৌক্তিক, জিনেদের গায়ে যদি কেউ এভাবে আঘাত করে, বুঝে হোক না বুঝে হোক, ওরা মারাত্মক ক্ষিপ্ত হয়। তারপর সে নামাজরত অবস্থায় ধরনের ঘটনা ঘটছে, তো মসজিদের ভেতরে বাচ্চারা এভাবে ছোটাছুটি করছে, দাঁড়িয়ে বান্ধা খেলছে, এর তো আসলে কোনো উত্তর হয় না। কি বলবেন? তখন হুজুর নিজে থেকেই দুঃখ প্রকাশ করেন যে ওরা তো ছোট মানুষ, না হয় একটা ভুল করেই ফেলছে, তুমি মাফ করে দাও, আমি কথা দিচ্ছি এরপর থেকে এরকম কিছু হবে না। এরপর চিন্তা বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, এই বলে সালাম দিয়ে চলে যায়। এরপরে আব্দুল আজিজ কিন্তু ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর হুজুর বলেন যে ওকে ধরাধরি করে নিয়ে যাও, ওর যে বেড ওখানে শুইয়ে দাও। আব্দুল আজিজের যখন জ্ঞান ফেরে, বেশ অনেকক্ষণ পরে জ্ঞান ফেরে, ও কিন্তু কিছুই বলতে পারে না। কি হয়েছিল সে শুধু এতটুকু বলতে পারে, সে তো খেলছিল, এরপরে কি হয়েছে তার মনে নেই। তবে তার শরীরে নাকি অনেক ব্যথা, প্রায় 2-3 দিন এরকম ব্যথা ছিল, তারপর আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে কিন্তু শিক্ষণীয় একটা ব্যাপার রয়েছে, তা হচ্ছে গভীর রাতে কিন্তু জিনেরা মসজিদে আসে, নেককার জিনেরা এসে নামাজ পড়ে। তখন মসজিদের মধ্যে এই ধরনের দৌড়াদৌড়ি তো দূরের কথা, মসজিদে যদি কেউ ঘুমিয়ে থাকে, সেই ঘুমানোরও কিন্তু একটা আদব রয়েছে, যে এক পাশে ঘুমাবে। ওই জিনটা বলেছিল সে নাকি এক পাশে নামাজ আদায় করছিল, কাতারের মাঝখানেও দাঁড়ানি, যেহেতু বাচ্চারা খেলাধুলা করছে। এরপরেও কিন্তু জিনটা আক্রান্ত হয়েছে এদের দ্বারা, যার কারণে সে কিন্তু ক্ষিপ্ত হয়েছে। তো যেখানে রাতের বেলা মসজিদে শোয়ারও আদব রয়েছে, সেখানে রাতের বেলা মসজিদের মধ্যে এলোমেলো ছোটাছুটি খেলাধুলা করার তো কোনো প্রশ্নই আসে না। এটা খুব বাজে রকমের একটা আদবের খেলাফ হয়েছে। আর এই জিনের জায়গায় যদি এমন হতো যে এমন টাইপের জিন যে অত্যন্ত শক্তিশালী, তার মর্যাদা অনেক উঁচুতে, তার আন্ডারে আরও হাজার হাজার জিন রয়েছে, তাহলে তাকে মানানোটা কিন্তু মোটেও সহজ কোনো ব্যাপার হতো না, অনেক বড় ধরনের ঘটনা ঘটে যেত। শুধু তাই না, এমন হতো যে এমন কাজ শুরু করেছে যে মাদ্রাসাই বন্ধ হয়ে যেতে পারত। কিন্তু আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ এমন কিছু হয়নি। জিনটা আপোষে মেনে নিয়েছে, তারও ধৈর্য শক্তি আসলে আছে, সেও দেখেছে এরা তো ছোট মানুষ, ভুল করে ফেলছে। কিন্তু জিনেরা এমন একটা জাতি, এরা অনেক যুক্তি মানতে চায় না। আমাদের কাছে যেটা খুবই যুক্তিযুক্ত কথা, তাদের কাছে এটা অযৌক্তিক। তো এই কারণে তারা কিন্তু অনেক কথাই মানতে চায় না আমাদের। অনেক সময় দেখা গিয়েছে যে বংশের সবাইকে শেষ করে দিয়েছে। তাদের দাবিটা কি, যে সে হেঁটে যাচ্ছিল, তার গায়ে টাচ লেগেছে, এতে তার সম্মানের হানি হয়েছে, তার গোত্রে তাকে নিয়ে হাসাহাসি হয়েছে, এই জন্য সে পুরো বংশের লোকদেরকে শেষ করে দিচ্ছে, কোনো ঝাড়ফুঁকে ভালো হচ্ছে না। এমন ঘটনা কিন্তু আমরা এর আগেও শুনেছি। এই জন্য এই ধরনের স্থাপনা, স্পেশালি যেগুলো ধর্মীয় স্থাপনা, এগুলোতে চলাচলের ক্ষেত্রে, এগুলোর আদব রক্ষার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ সেটা যদি ভিন্ন ধর্মের কোনো উপাসনালয় হয় বা স্থাপনাও হয়, সেই ধর্মের জিনেরা কিন্তু সেখানে থাকে। তখন অপ্রয়োজনে বা বিনা প্রয়োজনে সেখানে গিয়ে যদি আমরা এমন কোনো আচরণ করি, তাহলে ওরা কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়, তখন ওরা কিন্তু প্রতিশোধ নেবার চেষ্টা করে। এটা কিন্তু স্বাভাবিক। কারণ আমার বাড়িতে এসে কেউ যদি অহেতুক উচ্চবাচ্য করে, ঝামেলা করে, আমি তো ক্ষিপ্ত হবই, এটা যে কেউই হবে। তো ওদের ক্ষেত্রেও সেরকম, আমরা যেমন আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মান করি, ভিন্ন ধর্মের জিনেরাও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মান করে। যখন অন্য কেউ গিয়ে সেখানে
এমন কোনো কাজ করে যাতে করে ওই জায়গার পবিত্রতা নষ্ট হয়, তখন ওরা ক্ষিপ্ত হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ, যেন আমাদের দ্বারা এই ধরনের ঘটনাগুলো না ঘটে। তো এটা একটা শিক্ষণীয় ঘটনা ছিল। ধন্যবাদ জানাচ্ছি শামীম ভাইকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 195তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 195তম এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম উদয়চন্দ্র, ওনার ডাক নাম রাহুল। ওনার পাঠানো একটি ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। সেই ঘটনাটির শিরোনাম ছিল বোয়াল রহস্য। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ওনার এলাকাতেই ঘটেছে। আর রাহুল ভাইয়ের বাড়ি কিন্তু বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের একটি গ্রামে। ঘটনাটি কিন্তু এই কলসকাঠি ইউনিয়নেরই একটি গ্রামে ঘটেছে, সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা বলছি না। আর ঘটনাটি উনি ওনার নানির কাছে শুনেছেন 2020 কি 21 সালে। তো নানি যেভাবে বলেছেন সেভাবেই উনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। নানির বয়স তখন 40-এর কাছাকাছি, 1980-র দশকের একদম শুরুর দিকের ঘটনা। গ্রামগঞ্জে স্বাভাবিকভাবেই আমরা দেখি যে বসন্তকাল যখন, তখন গাছের পাতা মানুষ ঝাড়ু দিয়ে নিয়ে আসে, গাছের পাতা নিচে পড়ে যায়। সেই পাতা গ্রামগঞ্জের নারীরা ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করে, তারপর বস্তাবন্দি করে বা কোনো ঝুড়িতে নিয়ে রান্নার কাজে ব্যবহার করে আর কি। ওনার নানি এক বসন্ত ঋতুতে ওইভাবে নিচে পড়ে থাকা গাছের পাতা এক জায়গায় জড়ো করছিলেন ঝাড়ু দিয়ে আর কি। সময়টা তখন দুপুর 12টা 12:30 এরকম একটা সময়। তো ওই গ্রামে বটতলা নামে একটা জায়গা রয়েছে। ওই জায়গাটা কিন্তু একেবারে নিস্তব্ধ। আশেপাশে 3-4 মিনিটের পায়ে হাঁটা পথের ভিতরে কোনো ঘরবাড়ি নেই, 3 দিকে শুধু বিল। শুধু ওই জায়গাটায় কিছু গাছপালা রয়েছে, আর একেবারে ভিতরের দিকে ওই বটতলা। ওনার নানি মূলত পাতা ঝাড়ু দিয়ে জড়ো করতে করতে অনেকটাই ওই বট গাছটার কাছে চলে গেছেন বা বটতলার কাছে চলে গেছেন। ওই জায়গাটাতে যেতে অনেকেই ভয় পায়। এমনটা না যে ওইখানে ভয় পেয়ে মানুষ মারা গেছে, তবে জায়গাটা এমন নিস্তব্ধ, এই কারণে ওই জায়গায় যেতে সবার মধ্যে একটা ভয় কাজ করে। ওনার নানির তো একটু একটু করে ভয় কাজ করছে যে আমি একা একা আসছি, সাথে কেউ নাই, এই জায়গায় আসলাম, মানুষজন দিনের বেলাতেই আসতে চায় না, রাত তো অনেক পরের কথা, এখন আমি চলে আসি, আচ্ছা যাক আমি আর ভেতরে যাব না, যতটুকু ঝাড়ু দিছি পাতা এগুলো নিয়েই চলে যাই। তো উনি ওই পাতাগুলো বস্তায় ভরেছেন, আর বস্তাটা একটু কাঁধে নিয়ে আর ঝাড়ুটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। হঠাৎ তখন তিনি শুনতে পেলেন ওনার ঠিক পেছনে ওই বট গাছটার দিক থেকে একটা শো শো আওয়াজ আসছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, শো শো আওয়াজ কোত্থেকে আসে। উনি একটু ভয় পেয়েছিলেন, তবে ওনার মধ্যে একটা কৌতূহল কাজ করছিল। উনি পেছনে ফিরতেই দেখলেন যে কিছু জায়গায় একটা ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়েছে, আর ওই কিছু জায়গার মধ্যে যে পাতাগুলো ছিল, ময়লাগুলো ছিল, ওগুলো ওই ঘূর্ণিবায়ুর মধ্যে গোল হয়ে ঘুরছে। আমরা মাঝে মাঝে কিন্তু এটা দেখি, অনেকে এটাকে বানকুড়ালি বলে, যে ফানেল আকৃতির মতো একটা জিনিস তৈরি হয়, ওই খানে যে জিনিসগুলো থাকে ওগুলো ওই বাতাসের মধ্যে ঘুরপাক খেতে থাকে। ওখানে যা যা থাকে সেগুলোও ওই বাতাসের মধ্যে ঘুরপাক খেতে থাকে। গ্রামগঞ্জে অনেকে এটাকে শয়তানের বাতাসও বলে, কেউ বানকুড়ালি বলে। উনি চিন্তা করলেন যে আরে এই জিনিস তো আগেও দেখছি, অনেক জায়গায় তো এটা হয়। তো উনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছেন। সময় যত যাচ্ছে উনি দেখতে পাচ্ছেন ওই বাতাসের ঘূর্ণনের আকৃতিটা আস্তে আস্তে বড় হচ্ছে। একটা সময় প্রচণ্ড গতি হয়ে যায় ওই বাতাসের, আর শো শো শব্দ আরও বেশি করে হতে শুরু করে। মনে হচ্ছিল ওই জায়গায় পড়ে থাকা সব পাতা ওই ফানেলের মধ্যে টেনে নিচ্ছে, আর ওই পাতাগুলো ওর ভিতরে ঢুকে ঘুরছে। আর ওই সময় মনে হচ্ছে ওই বট গাছের তলাটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। বলে রাখা ভালো, নানি যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওই বটতলা থেকেও কিন্তু উনি বেশ কিছুটা দূরেই চলে গিয়েছিলেন। তখন তো ভয়ে নানির শরীর দিয়ে দরদর করে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। উনি এক মুহূর্ত ওখানে দেরি না করে পাতার বস্তা ওখানে রেখে দিয়ে বাড়ির দিকে দিয়েছেন এক ভৌ দৌড়। বাসায় এসে উনি সবাইকে ঘটনাটি খুলে বলেন।
কেউ তো বিশ্বাস করে না, কয় আরে না আমরাও তো ওদিকে গেছি, কখনো তো এরকম দেখি নাই। ওই দিন রাতে নানির গায়ে অনেক জ্বর চলে আসে। ওই গ্রামের একজন হুজুর আসেন, উনি এসে পানি পোড়া খাইয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে জ্বর অনেকটাই কমে যায়। এরপর আল্লাহর রহমতে ওনার সাথে আর কিছুই হয়নি। এই ঘটনার প্রায় 15-16 দিন পর ঘটে আর একটা ঘটনা। ওই একই গ্রামে নাসিরউদ্দিন নামে একজন ভদ্রলোক ছিলেন, তার স্ত্রীর নাম হচ্ছে হাওয়া বেগম। এই হাওয়া বেগম পাতা ঝাড়ু দিতে গিয়েছিলেন ঠিক ওই জায়গাটাতে দুপুর 1টা নাগাদ। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, আসে না। বিকাল হয়ে গেছে। তখন তার স্বামী সন্তানেরা খুঁজতে ওই জায়গায় গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পায়, অর্থাৎ ওই বটতলার নিচে দেখা যাচ্ছে তার পাশে তার ঝাড়ু পড়ে আছে, কিছু জায়গায় পাতা জড়ো করে রাখা, ওটা ওভাবেই আছে আর কি। তো তাকে ওখান থেকে তুলে আনা হয়, বাসায় নিয়ে যখন জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে, জ্ঞান ফেরে না। এরপর একজন হুজুরকে নিয়ে আসা হয়, যিনি মোটামুটি ঝাড়ফুঁক জানতেন। তো উনি ঝাড়ফুঁক করা শুরু করেছেন। তারপরও কিন্তু ওনার বাসায় আনার পর 12 থেকে 13 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। হুজুর ঝাড়ফুঁক করার পর আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরে। তবে জ্ঞান ফেরার পর ওনার আচরণটা অস্বাভাবিক রকমের মনে হচ্ছিল। উনি মনে হচ্ছে গোংরাচ্ছেন, হাসছেন, একই সাথে আবার কাঁদছেন, এই হেসে দেন, এই কান্নাকাটি শুরু করেন। তখন হুজুর বললেন যে যেই সমস্যাটা তৈরি হয়েছে এটা আসলে আমি পারবো না, আরও ভালো কোনো হুজুরের কাছে দেখাতে হবে, তা না হলে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। তো এভাবে কিন্তু আরও 1-2 দিন কেটে যায়, ভালো কোনো হুজুরের খোঁজ আর মেলে না। এদিকে এই সমস্যা কিন্তু চলছেই, একই রকম সমস্যা। 5 বা 6 দিনের মাথায় একজন ভালো হুজুরের খোঁজ মেলে। জাস্ট এতটুকু পরিচয় বলা যাবে, ওনার নাম হচ্ছে ফয়জুল করিম। তো ওনাকে আনা হলো। উনি 2 দিন সময় চাইলেন। 2 দিন পর উনি আসেন, এসে সব ঘটনা বলতে শুরু করলেন যে ওই বটতলায় নাকি একটা ভয়ঙ্কর পিশাচ বাস করে। এর চেহারাটাও খুবই ভয়ঙ্কর। এর একটা চোখ নাই, মাথার এক পাশে ভয়ঙ্কর একটা ক্ষত, আর ওই পাশটার একটা চোখ নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে যে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এর পাগুলো লম্বা লম্বা লোমে ভরপুর। ওই হাওয়া বেগম পাতা কুড়াতে ওই বট গাছটার কাছে যখন গিয়েছেন, এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু এরপরে উনি একটা ভুল করে বসেন, তা হচ্ছে ওনার হাতে যে ঝাড়ুটা ছিল, এই ঝাড়ু দিয়ে ওই বট গাছের যে শেকড় আছে, ওই শেকড়ের মধ্যে তো কিছু পাতা পড়েছিল, ঢুকেছিল, ওই ঝাড়ু দিয়ে ওই পাতাগুলো বের করার চেষ্টা করছেন। আশেপাশে কিন্তু পর্যাপ্ত পাতা ছিল, উনি আবার কি মনে করে ওই শেকড়ের ভেতরে থাকা ওই পাতাগুলো বের করার যখন চেষ্টা করছেন, তখন তো ওই ঝাড়ু দিয়ে বারবার ওই শেকড়ের উপর উনি আঘাত করেছেন। এই কারণেই মূলত ওই ভয়ঙ্কর পিশাচটি এই হাওয়া বেগমের উপর ভর করেছে। হুজুর বললেন এইখানে বসে আসন দিয়ে এই পিশাচটিকে বের করা যাবে না এর শরীর থেকে। এই পিশাচটিকে বের করতে হলে শনিবারের দিন ঠিক ওই সময়টাতে, যেই সময়টাতে এই হাওয়া বেগম আক্রান্ত হয়েছিলেন, ওই সময়টাতে ওই বট গাছের নিচেই বসতে হবে। তখন মূলত এই পিশাচকে এর শরীর থেকে বের করা সম্ভব, এছাড়া সম্ভব নয়। এই পিশাচটা সম্পূর্ণ ভিন্ন রকমের এক পিশাচ। তো কথা মতো শনিবার দিন নিয়ে যাওয়া হলো। তবে শনিবারের দিন যেই সময়টাতে নিয়ে যাওয়া হয়েছিল, এটা আসলে ওই দুপুর সময় ছিল না, সন্ধ্যার দিকে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে হুজুর সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ধ্যার দিকে নিয়ে যাবেন। তো সন্ধ্যার দিকে যখন নিয়ে যাওয়া হয়, ওখানে আরও লোকজন উপস্থিত ছিল। তখন হুজুর ওনার রুকিয়া শুরু করেন। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর ওই পিশাচটা কথা বলতে শুরু করে ওই হাওয়া বেগমের শরীরের ভেতর থেকে। যখন ওই পিশাচটা হাজির হয়েছে এবং কথা বলতে শুরু করেছে, তখন আশেপাশের পরিবেশটা এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে যে লোকগুলো এসেছিলেন ওইখানে, তারা এমন আতঙ্কিত হয়ে গেছেন যে মনে হচ্ছিল যে ওনারা ভয়ে ওখানেই মারা যাবেন। হুজুর বলেছেন যে আপনারা কেউ এখান থেকে যাবেন না, ইনশাল্লাহ কোনো কিছু হবে না, কিন্তু এখান থেকে চলে গেলেই কিন্তু বিপদে পড়বেন। লোকজন তো আল্লাহর নাম নিচ্ছে, ওখানেই ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। আর বট গাছের ডালগুলো মনে হচ্ছে খুবই এলোমেলোভাবে নড়ছে। বট গাছের তো এক ধরনের শিকড় থাকে, উপর থেকে ঝুলে নিচ দিকে পড়ে, এগুলো বাতাসে মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে একদম। তো পিশাচটা এসে বলে যে এই হুজুর, তুই তো জানিস কি কারণে আমি একে ধরছি, তুই এখন আমার কিছুই করতে পারবি না, তুই আমার এলাকায় আসছিস, এই গাছ আমার, এখানে আমি থাকি, এখানে আমার রাজত্ব, এখানে অন্য কারো কথা চলবে না। তখন হুজুর হেসে দিয়ে বলেন, ও তাই না, এইখানে এতটুকু একটা গাছের উপর তুই তোর রাজত্ব সাজিয়ে ফেলেছিস, তোর এই রাজত্বই যদি না থাকে তাহলে কি হবে?
তখন ওই পিশাচটা নাকি বিশ্রীভাবে হেসে দিয়ে বলে, তুই আমার কিছুই করতে পারবি না। তখন হুজুর বলেন, তাই না, তাহলে দেখ আমি কি করি। হুজুর ওনার সাথে আনা একটা বোতল থেকে তরল জাতীয় কিছু, এটা ঠিক পানি না, এমন কিছু বের করে ওই গাছের দিকে ছুঁড়ে মেরেছেন। যখনই গাছের দিকে ছুঁড়ে মেরেছেন তখনই হাওয়া বেগম অজ্ঞান হয়ে পড়ে যান। হুজুর বলেন, আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই, নিয়ে যান। হাওয়া বেগমের শরীরেও কিন্তু উনি ওই তরল পদার্থ ছুঁড়ে মারেননি, মেরেছেন গাছের দিকে। এরপর সবাই ওখান থেকে চলে যান। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ঘটনার পরদিন থেকে যারা ওইখানে ঝাড়ু দিতে গেছে তারা সবাই দেখে এই বট গাছের পাতাগুলো মনে হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সপ্তাহখানেকের মধ্যেই সবাই বুঝতে পারেন এই বট গাছটি আর জীবিত নেই, এটি মারা গেছে। এইভাবেই ওই বট গাছটা কিন্তু একদম শুকিয়ে মারা গিয়েছিল। আর এরপর ওখানে আর কোনো ভয়ের ঘটনা ঘটেছে এটাও শোনা যায়নি। হুজুর যে কাজটি করেছিলেন তা হচ্ছে এমন কিছু একটা ওই বটগাছে ছুঁড়ে মেরেছিলেন, যার কারণে ওই বটগাছটি মারা যায়। আর ওই পিশাচটাও ওখানে কি মারা গিয়েছে না ওখান থেকে চলে গেছে, এই বিষয়ে আর কোনো কিছু জানা যায় না। হুজুর এই বিষয়ে কোনো কিছু জানানো নাই। যেহেতু হাওয়া বেগম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, তার মানে হচ্ছে তার শরীরে ওই পিশাচটা নাই। হতে পারে ওই বট গাছের সাথে সাথে ওই পিশাচটাও আস্তে আস্তে মারা গিয়েছে। আবার হতে পারে পিশাচটা ওখান থেকে সরে অন্য জায়গায় চলে গেছে। এটা একটা রহস্যাবৃত জিনিসই হয়ে রয়ে গিয়েছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাহুল ভাইকে আপনার পাঠানো চমৎকার এই ঘটনাটির জন্য। আশা করি বরাবরের মতো আবারও আপনার কাছ থেকে আরও ভালো, আরও সুন্দর, চমৎকার ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। আপনার জন্য শুভকামনা রইল। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 195তম এপিসোডের পঞ্চম ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 195তম এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ মাসুম খান। উনি একজন ব্যবসায়ী, বর্তমানে রয়েছেন গাজীপুর জেলার কোনাবাড়িতে। ওনার নিজ জেলা পাবনা। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি ওনার নানিকে কেন্দ্র করে। ওনার নানির নাম হামিদা বেগম। ছোটবেলা থেকেই নানি খুবই সৎ এবং নামাজি একজন মহিলা। ওনার নানির 4 জন সন্তান। এই মাসুম ভাইয়ের 2 জন মামা রয়েছেন আর একজন খালা রয়েছেন, আর ওনার আম্মু তো ওনার নানির একজন সন্তান। এই মোট 4 জন সন্তান। যে 2 জন মামা রয়েছেন, বড় মামার নাম হচ্ছে মোহাম্মদ রঞ্জু মৃধা, ছোট মামার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মৃধা। আল্লাহর রহমতে এই মাসুম ভাইয়ের নানার অর্থ সম্পদের কোনো কমতি ছিল না। আর্থিক অবস্থা তাদের যথেষ্ট ভালো ছিল। নানি তো ছোটবেলা থেকে একজন প্র্যাকটিসিং মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন এশার নামাজ পড়ার পর উনি ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে স্বপ্নে উনি দেখেন কেউ একজন নানিকে বলছেন, আমার থেকে এই জিনিসটা নিয়ে যাও। নানি বললেন, কি নেব? তখন ওই অবয়বটি নানিকে একটা সাদা কড়ি দেন, যেটাকে অনেকে দুধ কড়ি বলে থাকেন আর কি। তো নানি কিন্তু এটা স্বপ্নে দেখেছিলেন। সকালে ফজরের নামাজ পড়ার জন্য উনি যখন উঠলেন তখন দেখতে পেলেন তার হাতে সেই কড়িটা রয়েছে। উনি মনে করেছিলেন এটি তো শুধু একটি স্বপ্ন, কিন্তু হাতের মধ্যে কড়িটা কোথা থেকে এলো? তার মন কিন্তু মানতে নারাজ যে এটা স্বপ্নে উনি পেয়েছেন। মনে হচ্ছিল উনি হয়তো বা কোনো কারণে এটা হাতে নিয়ে ঘুমিয়ে গিয়েছেন। এই বিষয়টা উনি কিন্তু কারোর সাথে শেয়ার করেননি। এভাবে কয়েকটা দিন পার হয়ে যায়। কড়িটা উনি ওনার কাছাকাছি একটা জায়গায় রেখে দিয়েছেন, যাতে উনি জানেন যে এটা কোথায় রেখেছেন, অন্য লোকজন যেন এটা না জানে। এভাবে কয়েকটা দিন পার হয়ে গেলে নানি একদিন ফজর নামাজের জন্য জায়নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করেছেন। হঠাৎ করে নানি দেখতে পেলেন তিনি জায়নামাজের যেই জায়গাতে সিজদা দিবেন ওখানে 3টা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। নানি তো নামাজে দাঁড়িয়েই এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়েছিলেন, কিন্তু পরে ভাবলেন আমি তো এখন নামাজ আদায় করছি, আমার ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, নিশ্চয়ই এটা আমার একটা ইমানের পরীক্ষা, আমি স্বাভাবিকভাবেই নামাজ আদায় করে যাই। সিজদার জায়গায় কিন্তু সাপ ফনা তুলে বসে আছে। উনি রুকু করলেন, ঠিক ওই জায়গাতেই সিজদা করেছেন, ওই সাপের উপরে। উনি সিজদা দিচ্ছেন,
সিজদা থেকে যখন আবার উঠলেন, 2 সিজদা দিতে হবে, উনি দেখলেন সাপগুলো ওখানেই আছে, আবার উনি সিজদা দিলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, উনি সিজদা দিয়েছেন, সাপগুলোর সাথে ওনার আঘাতও লাগেনি, সাপগুলো ওখান থেকে সরেও যায়নি। উনি কিন্তু এভাবেই সালাত অর্থাৎ নামাজ আদায় শেষ করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, এরপর দেখলেন ওই 3টা সাপ আর নাই ওখানে। এই ঘটনাটাও কিন্তু উনি কাউকে বলেননি, নানাকেও উনি বিষয়টা বলেননি, মনের ভুল মনে করেছিলেন। এটা নিয়ে উনি খুব একটা মাথাও ঘামান নাই, কারণ মুরব্বীদের কাছে শুনেছেন যে ফজরের নামাজ বা তাহাজ্জুদের নামাজ পড়ার সময় দুষ্টু জিনেরা এসে ভয় দেখায়, যাতে করে সে নামাজে অমনোযোগী হয়ে যায়, নামাজ পড়তে ভয় পায়, নামাজ থেকে বিচ্যুত হয়ে যায়। এটা এরকম কিছুই হয়েছে। আর সত্যি সত্যি সাপ হলে তার কপালে তো ঠোকর দিত। আর ওনার ইমানি জোর এমনটাই ছিল, সত্যি সাপ হলে উনি সিজদা দিবেন, প্রয়োজনে সাপ যদি কামড়ও দেয় উনি মারা যাবেন, তবুও নামাজ থেকে উনি এখন সরে যাবেন না। এমন ইমানি চেতনা ওনার ছিল। উনি কিন্তু নামাজ শেষ করেছেন, সাপও আর দেখতে পেলেন না। তো এইভাবেই চলছিল আর কি। বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। নানি একদিন আবারও এশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছেন। নানি স্বপ্নে ওই 3টা অবয়ব দেখতে পেলেন। সেই 3টা অবয়ব অর্থাৎ সেই সাপের অবয়ব। এই 3টা অবয়ব তাকে বলছে, তুমি তো অনেক ভালো মানুষ, তোমাকে আমাদের পছন্দ হয়েছে, আমরা তো 3 জন, তুমি একটা কাজ করো, তুমি আমাদেরকে এখান থেকে নিয়ে যাও। তখন নানি বলছেন যে আপনারা কারা? তখন তারা বললেন যে তোমার বাসার পাশে একটা আম গাছ আছে, আমরা তার নিচেই থাকি, আমাদেরকে তোমরা সাধারণত দেও বলে থাকো, আর আমরা সাধারণত টাকার গোলা পাহারা দেই, অর্থাৎ গুপ্তধন পাহারা দেই। এটা আমরা তাদেরকেই দিতে পারি যারা ভালো, যারা সৎ মনের মানুষ, যারা এটার অপব্যবহার করবে না। আর এটা যখন আমরা দিয়ে দেব, আমরা এটার দায় থেকেও মুক্ত হয়ে যাব, আমরা চাই এটা তোমাকে দিতে। তো নানি বলেন যে আমি এইগুলো দিয়ে কি করব, আপনারা চলে যান, আমি এগুলো নিতে পারবো না, আমার এগুলো পছন্দ না। তো দেখা গেল যে এই কথা বলার পর তারা একে অন্যের দিকে একটু চাওয়াচাওয়ি করলেন, সাপের আকৃতিতেই তারা মাথা ঘোরালেন। মানে হচ্ছে যে তারা নানির এই কথার জন্য অপ্রস্তুত, কেউ এই বিষয়গুলো পেয়েও না করে দেবে এই বিষয়টা তারা আসলে আশা করেনি। যাই হোক, তারা ওই স্বপ্নের মধ্যেই চলে যায়। এভাবে আরও বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। নানি এরপর যেটা হয় আর কি, কয়েকদিন পর আর কি, এশার নামাজের পর ঘুমিয়ে আছেন, নানাও পাশে শুয়ে আছেন। রাত তখন ঠিক কয়টা বাজে নানির ঠিক খেয়াল নাই। নানি ফিল করলেন যে ওনার শরীর বেয়ে অর্থাৎ পায়ের কাছ দিয়ে কিছু একটা বেয়ে আস্তে 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 উপর দিকে উঠে আসছে, আর জিনিসটা অনেক ঠান্ডা। উনি কিন্তু ওনার শরীরকে নাড়াতে পারছিলেন না। তো আস্তে 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 যখন ওনার কোমর পর্যন্ত উঠে গেছে, তখন হঠাৎ করে আজানের শব্দ ভেসে আসে বাইরে থেকে। তখন মনে হলো ওই জিনিসটা আবার নেমে চলে গেল। উনি কিন্তু এতক্ষণ কোনো কথা বলতে পারেননি, মনে হচ্ছিল ওনার শরীর কিন্তু পুরোটাই অবশ হয়ে গেছে। যখন ওই জিনিসটা নেমে গেল, তখন উনি ধর্মর করে উঠে বসলেন, হাঁপাচ্ছিলেন। পাশে শুয়ে থাকা নানা বললেন, কি হয়েছে হামিদা? তখন নানাকে উনি পুরো ঘটনা খুলে বললেন। পুরো ঘটনা বলতে এই যে স্বপ্নে যেটা হয়েছে বা বাস্তবেই এটা হয়েছে, উনি তো ঘুমিয়েছিলেন, এই যে একটা জিনিস উঠে আসছিল, জাস্ট এইটাই আর কি খুলে বলেছেন। এর আগে কি হয়েছে এটা বলেন নাই। তারা বলেন, ও কিছু না, সারাদিন কাজ করো তো, ক্লান্ত হয়ে শুয়ে পড়ো, অনেক কিছু নিয়ে ভাবো, এই জন্য হয়তো বা এরকম কিছু দেখেছ। তো এরপর কেটে গেল আরও বেশ কয়েকটা দিন। এরপর একটা মারাত্মক ঘটনা শুরু হয়ে গেল। সেটা হচ্ছে, নানি তো একবার শুধু জায়নামাজে ওই 3টা সাপকে দেখেছিলেন, অর্থাৎ নামাজরত অবস্থাতেই। এরপর কি হলো, নানি প্রত্যেক দিন ফজরের নামাজ যখন পড়তে দাঁড়াতেন, তখন ওই 3টা সাপকে দেখতে পেতেন। তবে এবার ওই সিজদার জায়গায় থাকতো না, পাশে থাকতো। নানি ঠিকঠাক মতোই নামাজ আদায় করতেন, নানির কোনো ক্ষতি করতো না। তো এভাবে কিন্তু তারা প্রতিদিনই আসতো। তবে মোটামুটি সপ্তাহখানেক পার হয়ে যাবার পর নানি নামাজে দাঁড়িয়েছেন, দেখতে পেলেন এই জায়নামাজে এখন 3টা সাপ দেখা যাচ্ছে না। মাঝে অবশ্য উনি একদিন 2টো সাপ দেখেছিলেন, এখন দেখলেন একটা সাপ। উনি বিষয়টা নিয়ে গুরুত্ব দিলেন না। ওই দিন তো পার হয়ে গেল, সারাদিন পার হয়ে গেছে। রাতে যখন উনি ঘুমিয়েছেন, তখন উনি স্বপ্নে দেখতে পেলেন ওই সাপটা এসে তাকে বলছে যে
তোরা মানুষ এত খারাপ, আসলে তোদের মতো এত খারাপ আমরাও মনে হয় হতে পারি না। আমরা যে 3 জন ছিলাম, এখন আর 2 জন নাই, এরা মারা গেছে। কিভাবে মারা গেছে জানিস? আমরা তো 3 জন আসতাম, একজন একটু বের হয়েছে শুধু এই গাছের নিচ থেকে কোনো একটা কাজে, সাপের রূপ ধরে বের হয়েছে। একজন দেখে ফেলেছে সাপ সাপ বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, লাঠি দিয়ে পিটিয়েই তাকে মেরে ফেলেছে। এদিকে আমাদের আর একজন আবার পরে বের হয়েছে, তাকেও একই রকমভাবে মেরেছে, তবে তাকে মেরেছে ট্যাটা দিয়ে, প্রথমে ট্যাটা দিয়ে আঘাত করেছে। এখন আমি একা হয়ে গেছি, আমার 2 জন সাথী আর পৃথিবীতে নেই। তোরা কাজটা মোটেও ভালো করলি না, তবে এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আফসোস নাই বলতে এটাই যে তাদের মৃত্যু ওভাবে লেখা ছিল, হয়ে গেছে। এখন আমি একা বেঁচে আছি, এই সম্পদ আমি তোকে দিয়ে যেতে চাই। আমি চাই এটার একটা ভালো ব্যবহার হোক। আর শোন, এটা কাউকে বলবি না। স্বপ্নের মধ্যেই নারী নাকি হাঁ সূচক মাথা নাড়ান। আর ওই অভাবটা এটাও বলেছিল যে তারা 3 জন একটা গুপ্তধন পাহারা দিচ্ছে। এটা শুধু ওই ব্যক্তিকেই দেয়া যাবে যিনি ভালো। এরা 3 জন নারীকেই হচ্ছে বাছাই করেছেন যে নারীকে দিলে কোনো সমস্যা হবে না। এর মধ্যে 2 জন তো এভাবেই মারা গেল। নানি হাঁ সূচক মাথা নাড়িয়েছেন যে কাউকে বলবেন না। তখন আবার ওই অভাবটা বলে যে শোন, আমি এখন আম গাছের ওখান থেকে একটু সরে এসেছি, তোদের যে চাল ভাঙানোর জন্য যে ঢেকিটা আছে ওই ঢেকির কাছে আমি আছি, এটাও কাউকে বলিস না। এখান থেকে আমাকে নিয়ে যা, যদি বলিস তাহলে তোরও সমস্যা হবে, আমারও সমস্যা হবে। এটা বলেই নাকি ওই অভাবটি অদৃশ্য হয়ে যায় স্বপ্নের মধ্যেই। তারপরের দিন নানি সকালবেলা ভাবলেন, আচ্ছা এগুলো কি উনি এভাবেই মনের মধ্যে চাপা রাখবেন নাকি সবাইকে বলবেন? তো চিন্তা করতে করতে আরও 2টা দিন কেটে গেল। নানি একদিন আতপ চাল ভিজিয়ে রেখে পিঠা বানাবেন বলে চিন্তা করেছেন, ভিজিয়েও রেখেছেন। ভিজিয়ে রাখার পর এটা তো আবার ভাঙাতে হবে, ওই ঢেকিতে ভাঙাতে হবে। তো তখন নানি কি করেছেন, এই মাসুম ভাইয়ের বড় মামাকে ডেকেছেন যে এই রঞ্জু এদিকে আয়, ঢেকিতে পাড় দিতে হবে। তখন বড় মামার সাথে এই মাসুম ভাইয়ের মা, তারপর ছোট মামা এসেছেন। তো ওনারা ঢেকি পাড় দেওয়ার জন্য আসছেন। তখন হঠাৎ করে নানির মনে পড়ে যে আরে এখানে তো একটা জিনিস আছে, ওই অবয়বটা বলেছে, এখন আমি কি এটা উঠাবো কি না। এই চিন্তা করতে করতে তখন এই রঞ্জু মামাকে নানি বলা শুরু করেছেন, ড্যারে রঞ্জু, এই যে আমি তো স্বপ্নে এতদিন ধরে এই জিনিসটা দেখতেছি, এই ঘটনা ঘটছে, এইখানে নাকি একটা জিনিস আছে, আমি কি উঠাবো? তখন বড় মামা বলে যে না মা, তুমি এগুলো উঠায়ও না, আমি শুনছি যে এগুলা উঠাইলে পরবর্তীতে অনেক ধরনের ঝামেলা হয়, এগুলো সৎ ব্যবহার সবসময় করা যায় না। আমরা যেমন আছি তেমনই থাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট দিয়েছেন, আমাদের তো কোনো অভাব নাই যে আমরা এগুলো নিয়ে বড় লোক হব। অযথা এই জিনিসগুলো নিয়ে বিপদ ডেকে আনার কোনো মানে হয় না। তখন কথা শোনার পর নানি চিন্তা করলেন যে কথা তো সত্য। তারপরও নানি চিন্তা করলেন যে এতবার বারবার যেহেতু বলেছে উঠাবেন কি উঠাবেন না, তখনও কিন্তু উনি একটু কনফিউশনের মধ্যে আছেন। তো যখন বড় মামা বুঝতে পারলেন যে ওনার মা কনফিউশনে আছেন, তখন বড় মামা বলছে আচ্ছা ঠিক আছে, তোমার উঠাতে হবে না, আমি বুঝতে পারছি, আচ্ছা আমি নিজেই দেখি ওখানে কি আছে। এই বলেই মামা একটা শাবল নিয়ে আসেন ঘর থেকে। আর যেই জায়গাটা আন্দাজ করেছিলেন নানি, ওই জায়গাতে মামা মাটিতে শাবল দিয়ে একটা কোপ দিয়েছেন। সাথে সাথে হয় কি, মাটি ফেটে যায়। ফেটে মনে হলো মাটি দেবে গেল, মনে হলো যে ওখানে কিছু একটা জায়গা, মাটির নিচের জায়গা দখল করেছিল, ওই জিনিসটা হঠাৎ করে সরে গেছে মাটিতে, ওই জায়গাটা ভেঙে দেবে গেছে। আরেকটা জিনিস মনে হলো যে ওখান থেকে কোনো জিনিস মাটির ভেতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা সরে গেল। এই জিনিসটা যখন হলো তখন তো ওনারা সবাই বুঝতে পেরেছিলেন যে আসলেই এখানে কিছু একটা ছিল। এই ঘটনার পর নানি বেশ কয়েকদিন স্বপ্ন দেখেন না এই বিষয় নিয়ে আর কি। তবে সপ্তাহখানেক পর স্বপ্নে ওই অবয়বটাকে উনি দেখেছিলেন। ওই অবয়বটা এসে বলে যে তোকে তো অনেক ভালো মনে করছিলাম রে, তোকে তো দেখা দিলাম, কিন্তু তুই কি করলি, তুই ছেলেকে বলে দিলি, কাজটা কি ঠিক হলো? যেহেতু
আমাদের এই জিনিসগুলো তোদের দরকার নাই, আমাদেরও দরকার নাই, তো ঠিক আছে, জোর করে আমরা কাউকে দেব না। আর আমি একা হয়ে গেছি এখন। আমার 2 জনের ইচ্ছা ছিল, যারা আমার সঙ্গী ছিল, যে তোকে জিনিসগুলো দিয়ে যাব। যেহেতু তুই নিবি না, তাহলে দিয়ে কি করব? যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আমি এখন তোদের বাড়ির পাশে যে পুকুর আছে, এই পুকুর পাড়ে থাকবো। তোর একটা কাজ করবি, জায়গাটা কখনো ময়লা করিস না, পরিষ্কার রাখবি। আর এই জিনিস আমার কাছেই থাক, যদি পরবর্তীতে কাউকে পাই চিন্তা ভাবনা করবো দেবো কি দেবো না। তবে আপাতত তোদের কাউকে দিব না, যেহেতু তোরা নিতে ইচ্ছুক না। তবে একটাই অনুরোধ, যে এখানে আমার 2 জন সাথী শহীদ হয়ে গেছে, আমি এদের এখান থেকে আর যাব না, এখানেই থাকবো। আর তোরা এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি। সেই থেকে ওই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখা হয়। তবে ওখানে কেউ কিছু দেখেছে, ভয় পেয়েছে, এমনটা কিন্তু হয় না। আর নানি কিন্তু এখনও বেঁচে আছেন, তবে বয়স হয়ে গেছে, তো একটু অসুস্থ আছে। নানির জন্য দোয়া চেয়েছেন। আমরা আপনাদের ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে একটা বিষয় কিন্তু ফুটে উঠেছে আমাদের কাছে, তা হচ্ছে যে গুপ্তধনের নেশায় মানুষ তার জীবন যৌবন বার্ধক্যও শেষ করে দিচ্ছে। বাংলাদেশে এমন বহু মানুষ আছে, বিভিন্ন জায়গায় পিলার পাওয়া গেছে, ম্যাগনেট পাওয়া গেছে, সেটা কেনার জন্য যাচ্ছে, দেখার জন্য যাচ্ছে। একটা বিশাল প্রতারক চক্র আছে, এগুলো নিয়ে তারা কাজ করে। তারা একটা ফাঁদ পাতে যে হ্যাঁ আপনাকে দেখাবো, দেখানোর জন্য টাকা দিতে হবে। এই লোকগুলো একটা জায়গায় যায়, যাওয়ার পর তাদেরকে আটকে ফেলে জিম্মি করে মুক্তিপণ আদায় করে, অথবা টাকা পয়সার কথা কিছু বলে না, এমন একটা নির্জন জায়গায় নিয়ে তাদেরকে যায়। যেহেতু এই বিষয়টা খুব সেন্সিটিভ, ওখানে যাওয়ার পর ওই ব্যক্তিদেরকে আটকে ফেলে। তখন তার পরিবারের কাছে ফোন করে যে একে দেন, একে যদি আপনারা ফেরত চান তাহলে আপনাদেরকে এত টাকা দিতে হবে, নাহলে আমরা তাদেরকে ফেরত দিব না। পরিবার থেকে বলে একে দেন, আমরা টাকা দিব, বা এভাবে কষ্ট করে একটা নেগোসিয়েশন করে একটা টাকা পয়সা তাদেরকে দেয়। এরকম বিশাল একটা ধান্দাবাজ চক্র কিন্তু এগুলোতে সক্রিয় রয়েছে। অথচ কিছু মানুষ এগুলো পেয়েও হাতছাড়া করে, তারা কিন্তু নেয় না। তার মধ্যে নানি একজন, যিনি এটা পেয়েও হাতছাড়া করেছিলেন, বা উনি আগ্রহই দেখান নাই কখনো সেভাবে। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মাসুম ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 195তম এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের থার্সডে নাইটের 195তম এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। রহস্য আর ভয় নিয়ে সপ্তাহে 2 দিন আফনাস বি ইউটিউব চ্যানেলে অমীমাংসিত রহস্যের সিজন 2 এর নতুন নতুন এপিসোড আমরা আপলোড করছি। আর ফিয়ার উইথ টুয়েসডে শিরোনামে প্রতি মঙ্গলবার আমরা ভয়ের ঘটনা নিয়ে রেগুলার এপিসোড প্রচার করছি। আমাদের ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই চ্যানেল লিঙ্কটা ওই ভিডিওর ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। তো চলুন আজকের এই থার্সডে নাইটের 195তম এপিসোডের শেষ ঘটনা শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন আপু, ওনার নাম হচ্ছে সুপ্তি। ওনার বর্তমান বয়স 24 বছর, পরিবার সহ উনি বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন। পুরো নামটি উনি প্রকাশ করতে অনিচ্ছুক সঙ্গত কারণে। ওনার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায়। উনি যে ঘটনাগুলো পাঠিয়েছেন, ছোট ছোট কয়েকটি ঘটনা, তার মধ্যে একটি বিষয় না বললেই নয়। ওনার বয়স যখন 8 বছর, তখন থেকেই উনি
প্যারানর্মাল ছোট ছোট বিষয়গুলোর অভিজ্ঞতা অর্জন করতে থাকেন। ওনার বাবা একজন রিটায়ার্ড আর্মি অফিসার। আমাদের বাংলাদেশি যে মিশন বা যে সমস্ত অ্যাম্বাসিগুলো রয়েছে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে, তো এই সমস্ত জায়গায় কিন্তু ডিফেন্সের যারা আছেন বা ডিফেন্স অফিসার যারা রয়েছেন তাদেরও কিন্তু পদায়ন হয়। ওনার বাবা সেই হিসেবেই আমাদের বাংলাদেশের খুব কাছাকাছি একটা দেশের হাই কমিশনে কর্মরত ছিলেন। উনি যখন পরিবারসহ ওখানে যান সালটা 2011-র দিকে, তো যেখানে গিয়েছেন ওই জায়গায় একটা পাহাড় ছিল। এই পাহাড়ের উপরেই মূলত একটা অফিস, ওখানে অফিস বিল্ডিং একটায় আর রেসিডেন্ট বিল্ডিংটা আবার আর একটায়, মানে একই জায়গায় না, মাঝখানে একটু গ্যাপ রয়েছে। আর গ্যাপের যে জায়গাটা, এই জায়গাটায় দেখা যাচ্ছে যে ঝোপঝাড়, তারপরে বাঁশ বাগান হয়ে গেছে এমনটা আর কি। পাহাড়ি পথ তো বেশ উঁচু নিচু আছে ওইখানে। এই সুপ্তি আপু জানিয়েছেন যে উনি যেই বিল্ডিংটাতে থাকতেন, এই বিল্ডিংটার এমন একটা জায়গা রয়েছে পাশে যেখানে চারদিকে বক্স আকারে ঘেরা, অর্থাৎ চারকোনা চতুর্ভুজের মতো করে ঘেরা রয়েছে একটা জায়গায়। এমনভাবে তার কাটা দিয়ে ঘিরে রাখা হয়েছে ওখানে বিড়ালও ঢুকতে পারবে না। শোনা যায় একটা সময় ঠিক এই জায়গাটাতে শ্মশান ছিল, মানুষ পোড়ানো হতো, কিন্তু এখন আর এখানে কোনো এরকম কিছু হয় না। যেহেতু এখানে একটা শ্মশান ছিল, শ্মশানটা ওখান থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে নেওয়া হয়েছে। যদি পায়ে হেঁটে যেতে হয় প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। আপু জানিয়েছেন যে উনি যেই রুমটাতে থাকতেন ওই রুমের বারান্দা থেকে ওই কাটা তারগুলো ধরা যেত, এতটা কাছে আর কি, এমন একটা জায়গায় ওই বিল্ডিংটা ছিল। তো চলছিল মোটামুটি সব কিছু ঠিকঠাকই। আর ওই জায়গাটা কিন্তু খুবই রেস্ট্রিক্টেড জায়গা, যেহেতু একটা দেশের হাই কমিশন, সেই হিসাবে সাধারণ মানুষের প্রবেশাধিকার কিন্তু নেই। যেহেতু এটা একটা দেশের নিরাপত্তার সাথে সম্পর্কযুক্ত, এই হিসাবে এখানে মানুষের আনাগোনা খুবই কম থাকে। নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ ছাড়া সেখানে আসলে মানুষজনের প্রবেশাধিকার নেই বললেই চলে। উনি যখন ওখানে গিয়েছেন তখন ওনার বয়স প্রায় 12 বছরের মতো। যারা সাধারণত বাংলাদেশের যে এম্বাসি বা হাই কমিশনগুলো রয়েছে সেখানে চাকরি করেন, তো তাদের সন্তানাদিদের লেখাপড়ার জন্য কিন্তু আলাদা স্কুল রাখতে হয়, না হলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। নতুন একটা দেশে গিয়ে সেখানকার ভাষা, তারপর আরও অনেক ব্যাপার স্যাপার থাকে, যার কারণে যারা কর্মরত থাকেন তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা একটা স্কুল রাখতেই হয়। তো উনি ওখানকার একটা স্কুলে তখন লেখাপড়া করছিলেন, ওখানে গিয়ে ভর্তি হন। ওনার ফাইনাল পরীক্ষা চলছিল। একদিন স্কুল থেকে বাসায় ফিরে স্টাডি রুমে ব্যাগটা রেখে খাটে শুয়ে একটু মাথা রাখলেন, ভাবলেন একটু বিশ্রাম নিয়ে আবার পড়তে বসবেন। কিন্তু হঠাৎ করেই বুঝতে পারলেন উনি আর নড়তে পারছেন না, মনে হচ্ছে পুরো শরীরটা যেন অবশ হয়ে গেছে। চোখই খুলতে পারছেন না, এমন একটা অবস্থা। শুধু হালকা করে একটু দেখতে পারছিলেন, তাও একটু ঝাপসা ঝাপসা আর কি। তখন ওনার চোখে পড়ল ওনার পড়ার টেবিলের উপর কেউ একজন বসে পা দোলাচ্ছে। উনি তাকিয়েছেন, তো উনি যখন তাকিয়েছেন মনে হলো যে বসে আছে পা দোলাচ্ছে সে বিষয়টা বুঝতে পেরেছে। সে কী করলো, লাফ দিয়ে ফ্লোরের উপর নামলো। নামার পর হেঁটে হেঁটে এসে ওনার সামনে দাঁড়ালো। অবয়বটা নাকি বেশ অদ্ভুত ছিল। গায়ে কালো কাপড়, কাঁধ পর্যন্ত উস্কো খুস্কো চুল। মাথাটা উনি দেখতে পাচ্ছেন না, মাথা ছাড়া সব দেখতে পাচ্ছেন। আর চুলের মধ্যে শুকনো পাতা আর ময়লা আটকে ছিল। হাতের চামড়া দেখে মনে হচ্ছিল যেন আগুনে পুড়ে একদম ঝলসে গেছে। উচ্চতা খুব বেশি না, 5-5.5 ফুটের মতো হবে আর কি। উনি কিন্তু তখন বেশি ভয় পাননি। ছোটবেলা থেকেই এমন বেশ কিছু অদ্ভুত অভিজ্ঞতা ওনার ছিল। তবে ওই সময় ওনার কাছে মনে হচ্ছিল ওনার দমটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ছোটবেলায় বোবা ভূতের গল্প তো অনেক শুনেছেন, তাই উনি চিন্তা করলেন এরকমই কিছু একটা হচ্ছে। উনি মনে মনে সূরা ফাতিহা পড়তে শুরু করলেন। ধীরে ধীরে শরীরের উপর উনি নিয়ন্ত্রণ ফেরত পেলেন। এরপর উনি লাফ দিয়ে উঠে বসলেন। তখন অবশ্য এই অবয়বটা ছিল না। উনি দৌড়ে ওনার আম্মুর কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বললেন। তখন
এই সুপ্তি আপুর কাছে মনে হলো যে ওনার আম্মুর সাথেও মনে হচ্ছে একই ঘটনা একই সময়ে এরকম কিছু একটা হয়েছে। তখন তো ওনার বয়স কম, 12 বছরের মতো, সব কিছু নিয়ে একটা কৌতূহল কাজ করত। তবে উনি তখনও বুঝতে পারেননি যে সেদিনের ঘটনাটা ওনার জীবনের নতুন একটা অধ্যায়ের শুরু মাত্র। কেননা ওই অভাবটা নাকি এরপরেও ওনার জীবনে বেশ কয়েকবার এসেছে। কখনো ওনার বাবার রূপ ধরে, কখনো পরিচিত কাছের বন্ধুদের রূপ ধরে, কখনো আবার স্বপ্নে এসেছে। স্বপ্নে আসলে খুব অল্প সময় থাকতো, দু একটা কথা বলতো, কখনো কিছু দেখাতো। অদ্ভুতভাবে অনেক সময় এমন কিছু বিষয় নাকি দেখাতো যেগুলো নিয়ে ওনার কৌতূহল ছিল বা যেই বিষয়গুলো ওনার ক্ষতি করতে পারত। অনেকবার ভবিষ্যতে ছোটোখাটো বিষয় নাকি বলেছিল, যেমন চেনা পরিচিত কেউ গর্ভবতী থাকলে তার ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান, বা কোথায় যাওয়ার আগে সেখানে যাওয়া উচিত হবে কিনা সেটা দেখিয়ে দিত। ধীরে ধীরে এমন একটা পর্যায়ে উনি পৌঁছে গিয়েছিলেন যে এই অভাবটাকে উনি বন্ধু ভাবা শুরু করেছিলেন। প্রায় 7 বছর ধরে সে মাঝে মাঝে এই সুপ্তি আপুকে দেখা দিয়েছে, তবে বছরে 3-4 বারের বেশি দেখা দেয়নি। ছোটবেলা থেকেই সুপ্তি আপুর ঘুম কিন্তু খুবই পাতলা। কারো পায়ের আওয়াজে বা সামনে যদি কেউ জোরে জোরে নিঃশ্বাস নিত, সেই নিঃশ্বাস নেওয়ার শব্দেও নাকি ওনার ঘুম ভেঙে যেত। উনি যখন ঘুমিয়ে থাকতেন কখনো কখনো ওই অবয়বটার পাশে দাঁড়িয়ে থাকতো, রুমের কোনো একটা কোনায়। যখন দাঁড়িয়ে থাকতো তখন উনি তার উপস্থিতি টের পেতেন, ওনার ঘুম ভেঙে যেত। বাংলাদেশে ফেরার পর মাত্র একবার এই অভাবটা দেখা দিয়েছিল। যখন ওই অভাবটাকে উনি প্রথম দেখেছিলেন, এরপর থেকে নিয়ে উনি আর কোনো দোয়া কালাম পড়েননি, কারণ এই বিষয়টা নিয়ে খুব একটা পাত্তাই দেন নাই। ওনার শরীর অবশ করে ফেললেও কিছুক্ষণ পর তো উনি ঠিকই হয়ে যেতেন। শেষবার তাকে উনি দেখেছিলেন ভোর প্রায় 4টার দিকে। উনি আধো ঘুমের মধ্যে ছিলেন। হঠাৎ তাকে দেখে কি যেন একটা বিরক্তি ভাব এই সুপ্তি আপুর চলে আসে। বিরক্তি থেকে উনি আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন, আর ঠিক তখনই উনি দেখেন সে যেন যন্ত্রণায় ছটফট করছে, মনে হচ্ছে সে লাফালাফি শুরু করে দিয়েছে, কেউ যেন তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। সুপ্তি আপু জানিয়েছেন উনি চোখ বন্ধ করলে এখনও পরিষ্কার মনে হচ্ছে যে ওনার চোখের সামনে সেই দৃশ্য ভাসছে। তবে এই ঘটনার পর এই 2026 সাল পর্যন্ত, এখন পর্যন্ত উনি ওই অভাবটাকে আর দেখেননি। এবার আসি আর একটা ঘটনায়। এই ঘটনাটা ওনার নিজের না, ওনার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। আজও সে এই ঘটনার কথা ভুলতে পারে না। বড় ভাই তখন ক্লাস 10-এ পড়তো। তো এক রাতে হয় কি, তুচ্ছ একটা বিষয় নিয়ে বাসার সবার সাথে তার ঝগড়া লাগে। রাগ করে সেই ভাইয়া স্টাডি রুমে গিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। ওনাদের যে স্টাডি রুমটা ছিল, সেই রুমগুলো আবার বিশেষ করে স্টাডি রুম ওই বিল্ডিংয়ে যেগুলো ছিল, রুমগুলো কিন্তু অন্য রুমগুলো থেকে একটু আলাদা। দরজা দুটো ছিল ভারী থাই গ্লাসের, আর বাসাটা পুরনো হওয়ায় দরজা খুলতে বা বন্ধ করতে হলে বেশ জোরে জোরে টান দিতে হতো। অনেক সময় দেখা যায় যে থাই গ্লাস যদি পুরনো হয়ে যায়, নিচের যে চাকাগুলো এগুলো কিন্তু ক্ষয়ে যায়, দুর্বল হয়ে যায় বা ভেঙে যায়। তখন থাই গ্লাস লাগাতে গেলে কিন্তু বেশ কষ্ট করে লাগাতে হয়, আবার খুলতে গেলেও কষ্ট করে খুলতে হয়, আবার ক্যাচ 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 শব্দও হয়। যাদের বাসায় এরকম সমস্যা আছে তারা এটা বুঝতে পারবেন ভালো করেই। তো সে কী করেছে, ওই স্টাডি রুমে গিয়ে থাই গ্লাসটা লাগিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ততক্ষণে অবশ্য বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। তো ভাইয়ার কিছুক্ষণ পরে হালকা তন্দ্রাচ্ছন্ন একটা ভাব চলে আসে আর কি, উনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান। ওনার যখন সেই তন্দ্রা ভাবটা এসেছে, ঠিক তখনই হঠাৎ উনি একটা শব্দ শুনতে পান। এই থাই গ্লাস খোলার শব্দ ধীরে ধীরে খুলছে, কিন্তু স্পষ্ট মনে হচ্ছে ধীরে ধীরে ক্যাচ 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 শব্দটা হচ্ছে, খুব ধীরে ধীরে আর কি। একবারে হ্যাচকা টান দিলে যেরকম একটা শব্দ হয় ওরকম না। কেউ যেন দরজাটা বাইরে থেকে এক টানে তবে ধীরে ধীরে খুলছে। উনি তো ভয়ে শরীরটা নাড়তে পারছিলেন না, কারণ ওই দরজাটা ওভাবে আসলে খোলে না। উনি চোখ খুলে দেখারও সাহস পাচ্ছিলেন না, কারণ মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ খুবই একটা অন্যরকম উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু সেকেন্ড পর শব্দটা থেমে গেল। অনেক কষ্টে সাহস জোগাড় করে উনি চোখটা খুললেন।
উনি দেখলেন এই থাই গ্লাসের দরজাটা প্রায় 1 হাত পরিমাণ ফাঁকা হয়ে আছে, কিন্তু রুমে কেউ নেই, সব কিছু অস্বাভাবিক রকমের শান্ত। উনি আবার চোখ বন্ধ করে দেয়ালের দিকে ফিরে শুয়ে পড়লেন। ঠিক তখনই হঠাৎ করে কেউ যেন জোরে তার পাশের কোলবালিশটা তুলে নিয়ে তাকে আঘাত করলো। এবার আর 1 সেকেন্ডও দেরি করেননি ভাইয়া, এক লাফে বিছানা থেকে নেমে দৌড়ে এই সুপ্তি আপুর রুমে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তো ওই সময় অবশ্য বাড়ির অন্য কাউকে উনি বলেননি। পরদিন সকালবেলা পুরো ঘটনাটা বাসার সবাই জানতে পারেন যে এই ঘটনা ঘটেছে। সব শুনে এই সুপ্তি আপুর আব্বু উনি একটা কথাই বলেছিলেন যে ওই রুমে দিনে হোক রাতে হোক একা একা কেউ যেও না, যেতে হলে 2 জনে যাবে, একা একা ওখানে বসে পড়ার দরকার নাই। শুধু যে এই সুপ্তি আপুর ভাইয়া এরকম কোনো একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বিষয়টা এরকম না, পুরো বিল্ডিংয়ের অনেকেই অদ্ভুত কিছু প্রায় অনুভব করত। ওই বিল্ডিংয়ে যারা থাকতেন সবাই কিন্তু বাংলাদেশি, যেহেতু বাংলাদেশি যেই হাই কমিশন ছিল সেখানেই সবাই চাকরি করতেন। ওনারা মাঝরাতে কখনো কখনো ওয়াশরুমের বাইরে থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেতেন, কখনো আবার উপরের তলায় এরকম কান্নার আওয়াজ শোনা যেত। বিল্ডিংয়ে সবাই জানতো জায়গাটার অতীতের সাথে কিছু একটা জড়িয়ে আছে, কিন্তু কেউ এই বিষয়ে কথা বলতে চাইতো না, কেননা দেশের ভাবমূর্তির সাথে বিষয়টা জড়িত ছিল। কিন্তু এদিকে এই সুপ্তি আপু আর ওনার ভাই দুজনেই তো ছোট ছিলেন, ওনারা ভয় পেতে পারেন, এই জন্য কিন্তু ওনার আব্বু তেমন ডিটেলসে কিছু বলেননি। কিন্তু বড় হওয়ার পরে গল্পে গল্পে এই বিষয়গুলো কিন্তু ওনার আব্বু ওনাদেরকে বলেছেন। ওনার আব্বু বলেছেন যে অফিসের জানালা দিয়ে দুপুর 12টার দিকে ওনাদের যেই রুমটা, মানে অফিস রুমটা, ওই পাশ দিয়ে কেউ একজন হাঁটাহাঁটি করে, এপাশ থেকে ওপাশ যায়, ওপাশ থেকে এপাশ আসে। কিন্তু ওই সময়ে ওখানে এই টাইপের লোক আসার কথা না। শুরুতেই বলেছি প্রিয় লিসেনার্স, ওই জায়গাটা খুবই রেস্ট্রিক্টেড, বাইরের লোকদের আসার ওখানে কোনো সুযোগ নেই, খুবই সিকিউরড একটা জায়গা ওখানে। তাহলে এই জিনিসটা কি আসে? মূলত ওই জায়গার কাছাকাছি সেই ঘেরা জায়গাটা যেখানে পূর্বে চিতা খোলা ছিল, অর্থাৎ মানুষকে নির্দিষ্ট যেই জায়গাটাতে পোড়ানো হতো। এবার আসি অন্য আরেকটি ঘটনায়। এই ঘটনাটা এই সুপ্তি আপু শুনেছেন ওনার আব্বুর কাছ থেকে। এই ঘটনাটা ঘটেছিল ঠিক একই বিল্ডিংয়ে 2006 কি 7 সালের দিকে। ঘটনাটা কিন্তু খুবই স্পর্শকাতর, অন্তত আমাদের বাংলাদেশের জন্য আর কি, কারণ এটা আমাদের দেশের সম্মানের সাথে জড়িত থাকার কারণে আমি কিন্তু অনেক কিছু প্রকাশ করছি না। তো এই বিল্ডিংয়ে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তো ওই সময় ওখানে একজন লোক ছিলেন যিনি ছিলেন ড্রাইভার বলতে উনি ওই অ্যাম্বাসিতে যারা চাকরি করতেন তো তাদের ড্রাইভার ছিলেন আর কি। তিনিও বাংলাদেশি, তবে ওনাদের যেই বিল্ডিংটা আর অফিসারদের যে বিল্ডিংটা, এই 2 বিল্ডিংয়ের সিঁড়ি ছিল 2 রকমের, মানে 2 রকমের বলতে একই সিঁড়ি না, 2টো সিঁড়ি আর কি। তো ওই ফ্ল্যাটে, মানে ওই ড্রাইভার সাহেবের ফ্ল্যাটে 4 জন ব্যক্তি থাকতেন, বাবা মা, তাদের ছেলে আর একটা ছোট মেয়ে। এই মেয়েটা ছিল বাবার আগের সন্তান, মানে আগের ঘরের সন্তান আর কি। অর্থাৎ উনি যেই মহিলাকে বিয়ে করেছেন এই মেয়েটা আসলে তার সৎ মেয়ে হয়ে গেছে। মেয়েটির বয়স ঠিক কত ছিল কেউ নিশ্চিত করেভাবে বলতে পারে না, তবে আশেপাশে যারা আছেন মানুষদের ধারণা হচ্ছে 10-11 বছরের কাছাকাছি হবে। অনেকেই জানতো যে মেয়েটা সৎ মায়ের কাছ থেকে ভালো ব্যবহার পেত না, অধিকাংশ সময় তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতো। গালিগালাজ করা এটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, আর ছোটোখাটো বিষয়ই মেয়েটা নির্যাতনের শিকার হতো। এমনই একটা দিন, সেদিন মেয়েটিকে ওয়াশরুমে কাপড় ধোয়ানোর জন্য পাঠানো হয়। তার পেটে খুব ক্ষুধা ছিল, কাজ করতে করতে সে ক্ষুধায় কান্না করছিল। বাচ্চা মেয়ের সেই কান্না, এই কান্নাটা আসলে ওই পাষাণী সৎ মায়ের হৃদয়কে গলাতে পারেনি। বাচ্চার এই কান্নার শব্দে সে অত্যন্ত বিরক্ত হয়ে ওঠে। সে বিরক্ত হয়ে মেয়েটির মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে।
আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে মেয়েটি সেখানেই পড়ে মারা যায়। ঘটনাটা যেহেতু বাংলাদেশের বাইরে, দেশের সম্মানের সাথে জড়িত, যে বাংলাদেশি হাই কমিশনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, আর এই বিষয়ে কিন্তু কড়াকড়ি আইন রয়েছে। বিশেষ করে যারা ফরেন সার্ভিসে আছেন তারা কিন্তু এই বিষয়গুলো অবগত আছেন। যাই হোক, ওই পুরো পরিবারকে বাংলাদেশে ব্যাক করানো হয়। এরপরে ওই পরিবারের সাথে কি হয়েছে না হয়েছে, কি ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, এই বিষয়ে সুপ্তি আপু বলতে পারেননি। তবে মেয়েটির এই নির্মম মৃত্যুর পর ওই বিল্ডিংয়ে অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়ে যায়। তবে শুরুর দিকে এই বিষয়গুলো অতটা কেউ আমলে নেয়নি, আস্তে আস্তে বিষয়গুলো প্রকট হতে শুরু করে। ওই বিল্ডিংয়ের ওই যে ওয়াশরুমটা, যেই ওয়াশরুমটাতে ওই বাচ্চাটা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, ওই ওয়াশরুম থেকে অনেকেই বাচ্চাটার কান্নার আওয়াজ শুনতে পেত। সে বলতো, ক্ষুধা লাগছে মা, ক্ষুধা লাগছে, এভাবে বলতো, কাপা কাপা গলায় বলতো, আবার কান্না শুরু হয়ে যেত। এরকম অনেকেই কিন্তু শুনেছে। শুরুর দিকে একজন দুজন এটার মুখোমুখি হয়েছে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। সেই কথা, ক্ষুধা লাগছে মা, ক্ষুধা লাগছে, শুনতে অবিশ্বাস্য লাগে, তাই না প্রিয় লিসেনার্স? যে এমন একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু এই বিষয়টা নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলার সাহস করতো না, যেন বললেই আরও কিছু ঘটবে। আর তাছাড়া বাইরের দেশের ব্যাপার তো, অনেক কিছু তো রয়ে সয়ে মেনে নিতে হয়। তো তবে শেষ পর্যন্ত বিল্ডিংয়ের লোকজন সিদ্ধান্ত নেয় একজন ভালো হুজুরকে ডেকে মেয়েটির জন্য দোয়া মাহফিল করানো হয়, একবার না কয়েকবার। তবে এরপর থেকে সেই কান্নার আওয়াজ ধীরে ধীরে কমতে শুরু করে। পুরোপুরি বন্ধ হয়ে যায় নাই কখনোই, তবে আগের মতো এতটা তীব্র ছিল না। 2016 সালে ওনারা বাংলাদেশে চলে আসেন সপরিবারে। ওনার বাবার বাংলাদেশে চলে আসার জন্য অর্ডার হয়ে যায়। এখন সেই বিল্ডিংয়ে কিছু হয় কি না, বা এখন সেখানকার কি অবস্থা, এখন কোনো খোঁজখবর জানেন না বলে জানিয়েছেন সুপ্তি আপু। ওনার সাথে আমার কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে। আসলে যেহেতু একটা স্পর্শকাতর ঘটনাটা আপনারা কিভাবে ভৌতিকতার মানদণ্ডে কতটুকু বিবেচনা করবেন সেই হিসাবটা তো একরকমের, তবে যেই জায়গায় ঘটেছে জায়গাটার যেই নিরাপত্তা সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলো তো আবার এক ধরনের। এই জন্য আমি যখন আপুর সাথে কথা বললাম, ওনার হাজব্যান্ডের সাথেও কথা বললাম, আরও কিছু তথ্য আমি জানলাম। পরে আপুকে বলেছিলাম যে আপনি আবার নতুন করে আরও কিছু ঘটনা, এই সম্পর্কিত আরও কিছু ঘটনা বা আপনার সাথে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা আমাদেরকে ইমেল করবেন। তো উনিও বলেছেন যে সেই ঘটনাগুলো আবার উনি ইমেল করবেন। প্রিয় লিসেনার্স, ক্ষুধা লাগছে মা, ক্ষুধা লাগছে, একটা অল্প বয়স্ক মেয়ে, যার আসলে ওই বয়সে তার চাহিদাটা কি ছিল? সে তার মা বাবার কোলে থাকবে, মা বাবার ভালোবাসা পাবে, তাই তো? তাকে সে পেয়েছে। সে তার সৎ মায়ের ভয়ঙ্কর আক্রোশের শিকার হয়ে সে দিনানিপাত করছিল। একটা ক্ষুধায় আক্রান্ত, পেটে ক্ষুধা রয়েছে এমন একটা বাচ্চা মেয়েকে দিয়ে কাপড় কাচানো হচ্ছিল, আর সে যখন কান্না করছিল, এই কান্নাটাই তার কাল হয়ে যায়। এটাই ছিল তার জীবনের শেষ কান্না।